আচ্ছা, জি স্যার। 18টা ক্লাসের ভেতরে পরীক্ষা হবে আপনাদের 3টা, 2টা হবে প্রজেক্ট। আমি কাজ দিব, 1 সপ্তাহ সময় দিব, 1 সপ্তাহ সময়ের ভেতরে আপনাকে প্রজেক্টটা কমপ্লিট করে আমি যেখানে বলবো সেখানে আপনাকে সাবমিট করতে হবে। এই 2টাতে আপনার মার্ক থাকবে হচ্ছে 50। এটা জি স্যার। যখন আমি দিব তখন তার 7 দিন আগে আপনাদেরকে বলে দিব যে আজকে দিলাম লাস্ট ডেট, একটা ডেট বলে দিব আমি, হ্যাঁ। জি স্যার। 2টা প্রজেক্ট দেওয়া হবে আপনাদেরকে, 2টা প্রজেক্টের মার্ক আছে 50 আর বাকি 50 মার্কের হবে এমসিকিউ। বাকি যে 50 মার্ক সেটা হবে এমসিকিউ, এবং এই এমসিকিউটা নিবে কবির স্যার 20 নম্বর ক্লাসে। জি আমি স্যার। প্রথম দিনে বলার কারণ হচ্ছে দেখেন আজকে আছে আপনারা 30 জন আছেন, দেখবেন আস্তে আস্তে কমতে কমতে এটা অনেক 20-এর ঘরে চলে আসে, 20, 22, 23। তো অনেকে বলে যে পরীক্ষা কবে, পরীক্ষার কথা বলা হয়নি, জানি না, মানে অনেক অজুহাত দেখে। যার কারণে প্রথম দিনে সবাই থাকে, আমার কথা সহ সবকিছু রেকর্ড হচ্ছে কথা। আপনারা চাইলে পরবর্তীতে ভিডিওটা আবার দেখতে পারেন। যে পরীক্ষার যে বিষয়টা সেটা আমি একদম ইনশিওর করলাম। আপনার যত ধরনের প্রবলেম থাক, আমরা যে ডেটটা দিব এই ডেটের ভিতরে আপনাকে সমাধান করতে হবে। এর বাইরে গেলে আমরা জমা নিব না। 20 নম্বর ক্লাস মানে 20 নম্বর ক্লাসই আপনাদের পরীক্ষা দিতে হবে। আপনি ওই দিনে পরীক্ষা মিস করবেন, স্যার আবার পরীক্ষা নেন, নিবে না, এটা নেকটা নিবে না। আপনি পরীক্ষা মিস করছেন, আপনি চিন্তা করেছেন পরবর্তী ব্যাচের সঙ্গে পরীক্ষা দিয়ে আমি সার্টিফিকেট নিব, সেই সুযোগ আপনাকে দিবে না। আপনার যে ব্যাচ, যে সময়টা আমরা দিব সেই সময়ের ভেতরে আপনাকে পরীক্ষাটা শেষ করতে হবে। ওকে, আজকে প্রথম ক্লাস আমরা ছোট্ট একটা স্লাইড দিয়ে শুরু করব। এরপরে আপনাদের যে ক্লাস পোস্টার সফটওয়্যার যা কিছু দেওয়ার ধীরে ধীরে আপনাদেরকে আমি দিয়ে দিব, টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, আমি স্লাইডটা বের করে নিই একটু। আশা করি আমার স্ক্রিনটা দেখা যায় না। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিয়েছি, আপনারা আপাতত এখন কোনো কথাই বলতে পারবেন। আমাদের ক্লাস 3 ঘন্টার, যে 7টা থেকে 10টা পর্যন্ত, এর মাঝে একটু নামাজে ব্রেক যাবে আমাদের, নামাজে ব্রেক যাবে, এবং 9:30টায় 9:30টায় ফ্লোরটা দিব আপনাদের। এই 7টা থেকে 9:30 পর্যন্ত যা যা আমি দেখাবো এর ভিতরে যা কোশ্চিন আপনার কাছে আসে একটু ছোট্ট করে খাতায় নোট করে রাখবেন, খাতায় নোট করে রাখবেন, মানে আমি কথা বলার ভিতরে আপনারা কেউ কোশ্চিন করবেন না। 9:30 থেকে আপনাদের সময় দিব, এরপরে যত সময় লাগে লাগবে, আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে আমি ক্লাস শেষ করব। So, আমি 9:30 আগ পর্যন্ত আপনাদের কোনো কথাই নিব না, আপনারা শুধু আমার কথা শুনবেন, যেখানে প্রশ্ন সেটাতে আপনারা লিখে রাখবেন। রেকর্ড ভিডিও, রেকর্ড ভিডিও আজকে রাতেও পেতে পারেন, অথবা আগামীকাল সকাল 10টার ভিতরে ক্লাসরুমে আপনারা রেকর্ড ভিডিওটা পেয়ে যাবেন। আমি ক্লাসরুমে আপনাদের রেকর্ড ভিডিওটা দিয়ে দিব। আচ্ছা, শুরু করি। আমাদের কোর্সটা হতেছে ভিডিও এডিটিং। এখানে প্রথমে একটা যে কথা বলা আছে যে মিডিয়াটা হতেছে একটা কমিউনিকেশনের মাধ্যম বা টুল বলতে পারি আমরা। এখানে 3 টাইপস অফ মিডিয়া আছে। একটা হচ্ছে আপনার নিউজ মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং ওয়েব মিডিয়া। এই 3 ধরনের মিডিয়ার সঙ্গে আমরা সবাই সম্পৃক্ত আছি। ওয়েব মিডিয়া, নিউজ মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া। নিউজ মিডিয়া কি? যেগুলো আপনার টিভি চ্যানেল, ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার নিউজ মিডিয়া। এরপরে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল সাইট গুলো, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া। এবং ওয়েব মিডিয়া, বিভিন্ন ওয়েবসাইটে যে ভিডিওগুলো পোস্ট করা হয়, ঠিক আছে। তো কমিউনিকেশনের বেস্ট ওয়ে বা বেস্ট মাধ্যম বা বেস্ট টুল হয়ে যাচ্ছে আপনার ভিডিও। কমিউনিকেশন একটা বেস্ট ওয়ে। আচ্ছা, ভিডিও প্রোডাকশন এবং ভিডিও মেকিং এটা পরে বিস্তারিত আলোচনা করবো, এখানে আমি আলোচনা না করতেছি। আমরা একটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের 2টা স্টেজ আছে। একটা হচ্ছে আপনার প্রি প্রোডাকশন এবং একটা হচ্ছে আপনার পোস্ট প্রোডাকশন। আপনাদের কোর্সটা হইতেছে পোস্ট প্রোডাকশন নিয়ে।
এটা হচ্ছে আপনার কোর্সের টপিকস, প্রি প্রোডাকশন না। তারপরেও আমি হালকা করে প্রি প্রোডাকশনের একটু আলোচনা করব, কিন্তু আমরা 20 দিন শিখবো হচ্ছে শুধুমাত্র পোস্ট প্রোডাকশন, এটা শুধুমাত্র আমরা শিখবো। এবারে একটু ভিডিওর রেজুলেশন নিয়ে কথা বলি। আমরা সবাই ইউটিউবে কি করি, ভিডিও দেখি আমরা। আপনারা কি করেন যে ভিডিওর কোয়ালিটিটাকে চেক করার জন্য, কোয়ালিটিটা বা ভিডিও হাই কোয়ালিটি দেখার জন্য আমরা কোয়ালিটিটাকে কম বেশি করতে পারি, 720, 1080, 4K, এগুলো কিন্তু আমরা করে থাকি। কিন্তু যেমন যেখানে আছে 8K, 4K, 2K, 1080, 720, হ্যাঁ, এগুলো হচ্ছে আমার একটা রেজুলেশন, আমরা কিন্তু রেজুলেশন বলে থাকি। যদি আপনার 320 দিয়ে দেখেন তাহলে আপনার কি হয়, ভিডিওর কোয়ালিটি নষ্ট হয়ে যায়, ভিডিওর রেজুলেশন আপনার নষ্ট হয়ে যায়। এই যে আমরা রেজুলেশন 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 কথাটা বলি, আসলে রেজুলেশনটা কি, ভিডিওর এই রেজুলেশনটা অর্থটা কি, আমরা রেজুলেশনটা মানেটা কি বুঝি? রেজুলেশন মানে হচ্ছে পি পি আই, PPI, এটার ফুল ফর্ম হচ্ছে পিক্সেল পার ইঞ্চি। প্রতি 1 ইঞ্চিতে কতগুলো পিক্সেল আছে? পিক্সেলটা কি? পিক্সেলটা হচ্ছে ছোট্ট একটি বক্স, ছোট্ট একটা বক্সের সমন্বয়ে আপনার পিক্সেল তৈরি হয়। আচ্ছা, আমরা পিক্সেলটা কি আসলে চিনি? সবাই চিনি। আপনি কম্পিউটারে অথবা আপনার মোবাইলে আপনি ছবিকে অনেকবার সর্বোচ্চ পরিমাণে জুম করছেন। জুম করলে আমরা অনেকে বলি ছবি ফেটে যায়, আবার অনেক সময় দেখা যায় ছবি জুম করলে ছবির ভিতরে এরকম ঘর ঘর দেখা যায়। এই যে ছবি আমি জুম করলাম, ছবি জুম করার পরে যে বক্স গুলো আমরা দেখতে পাই ওইটাকে বলি হচ্ছে আমরা পিক্সেল, ওটাকে বলি হচ্ছে আমরা পিক্সেল। আসলে ছবি আপনার ফেটে যায় না বা ছবি নষ্ট হয়ে যায় না। ছবিকে যখন আমরা জুম করব, জুম করার সময় যে ঘরগুলো আমরা দেখতে পাই ওইটাকেই বলি হচ্ছে আমরা পিক্সেল। আর একটা রেজুলেশন, রেজুলেশনটা তৈরি হয়, এই যে একটা ছবি আপনারা দেখতে পারতেছেন, ধরে নেন এই ছবির এতটুকু হচ্ছে আপনার 1 ইঞ্চি, 1 ইঞ্চি। এখানে এরকম ঘরের পরিমাপ হচ্ছে 1080, 1080। এই 1080টা কি আছে, এরকম ছোট ছোট বক্স আছে, তখনই আমরা বলি যে 1080 রেজুলেশন, মানে এইচডি কোয়ালিটি যেটা আমরা বলি, যে 1080 রেজুলেশনে আমরা দেখতে পাচ্ছি। কতটুকুতে? এই 1 ইঞ্চিতে এরকম বক্স, যে বক্স গুলো আমরা দেখতে পাই 1 ইঞ্চিতে, এই বক্সের সংখ্যা, হ্যাঁ, যদি আমার 320 থাকে তাহলে ছবির কোয়ালিটি বা ভিডিওর কোয়ালিটি আমার খারাপ হয়ে আসে। মানে 1 ইঞ্চিতে এই বক্সের সংখ্যা আছে আমার 320টা। তাহলে প্রতি ইঞ্চিতে আপনার এই বক্সের সংখ্যা যত বেশি হবে, ছবির কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি অনেক হাই হবে, অনেক সুন্দর হবে। 4K, 8K, আলট্রা এইচডি, আলট্রা 4K, হ্যাঁ, এগুলোতে আপনার কি হয়, এই ঘরের সংখ্যাটা আপনার বেশি হয়। তাহলে আমরা রেজুলেশনকে বলে থাকি পিক্সেল পার ইঞ্চি। এ দেখেন এখানে সুন্দর করে লেখা আছে, ইট মেজার্ড বাই দ্য নাম্বার অফ পিক্সেল, ঠিক আছে, বাই দ্য নাম্বার অফ পিক্সেল ইন দ্য ফ্রেম। যে একটা ফ্রেম, একটা ছবি, একটা স্টিল পিকচার, সে স্টিল পিকচারে 1 ইঞ্চিতে কতগুলো আপনার বক্স আছে, এটাকেই বলতেছি আমরা রেজুলেশন। রেজুলেশনের আলাদা কোনো ডেফিনেশন নাই। রেজুলেশন যদি আপনার প্রশ্ন এরকম আসে যে হোয়াট ইজ রেজুলেশন, আপনি বলে দিবেন পিক্সেল পার ইঞ্চ, একটা কথা বললেই আপনার পুরো রেজুলেশনের সংজ্ঞাটা হয়ে যাবে। আচ্ছা, এখানে কিছু সাইজ দেওয়া আছে, এখানে কিছু সাইজ দেওয়া আছে। বাম পাশের যে ভ্যালুটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্রস্থ, ডান পাশের যে ভ্যালুটা আছে এটা হচ্ছে আপনার দৈর্ঘ্য। এটা দৈর্ঘ্য 1920, এটা প্রস্থ, 1080 দৈর্ঘ্য, 2560 হচ্ছে আপনার প্রস্থ,
1440, এটা হচ্ছে আপনার দৈর্ঘ্য। তো এই সাইজে হচ্ছে আপনার, এগুলো হচ্ছে ভিডিওর সাইজ গুলো আমরা বলি, হ্যাঁ। আর সামনের যে ভ্যালুটা থাকবে, আমরা যখন সফটওয়্যারে একটা সাইজে ভিডিও তৈরি করব, সামনেরটাকে সবসময় আমরা প্রস্থ ধরে নিব, পরেরটাকে সবসময় আমরা দৈর্ঘ্য ধরে নিব, প্রস্থ এবং দৈর্ঘ্য, ঠিক আছে। এটা হচ্ছে আমার স্ক্রিন সাইজ। এখন বর্তমানে আপনার রিলের সংখ্যাটা বেশি, সবাই রিল করে। রিলের জন্য আপনার সাইজটা দেখেন, প্রস্থ হচ্ছে 720 আর দৈর্ঘ্য হচ্ছে 1280। নর্মাল ইউটিউবের ল্যান্ডস্কেপ যে সাইজটা, সেটা হচ্ছে 1240 বাই 720। তবে স্ট্যান্ডার্ড একটা মাপ আছে, যদি আমরা ল্যান্ডস্কেপের জন্য কাজ করি তাহলে দিব হচ্ছে আমরা 1920 দিব এবং 1080 দিব। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড 1080। এটা হচ্ছে আপনার ল্যান্ডস্কেপের জন্য। আর যে রিলের জন্য করি, এটাকে উল্টা দিবেন, প্রস্থ দিব হচ্ছে 1080 আর দৈর্ঘ্য দিব হচ্ছে আমরা 1920। এই একটা মাপ মনে রাখেন, আগামী 20 দিন আপনাদেরকে দুইটা মাপ নিয়ে পুরো কাজ করতে হবে। ফাইনাল আউটপুট আপনাদের এই দুইটা সাইজে করতে হবে, একটা হচ্ছে 1920 বাই 1080, আর একটা হচ্ছে 1080 বাই 1920। 1080 বাই 1920টা হচ্ছে আপনার ফেসবুক রিল, ইউটিউব শর্টস, ইনস্টাগ্রাম শর্টস, এগুলোতে আপনার ব্যবহার করা হয়। আর ল্যান্ডস্কেপ যেটা আছে 1920 বাই 1080, সেটা হচ্ছে নর্মাল যে আমার ইউটিউব ভিডিওগুলো দেখে ফুল স্ক্রিনে ওয়াইড স্ক্রিনে দেখে থাকি, সেটা হচ্ছে আপনার 1920 বাই 1080। এটা রেশিও হচ্ছে 16/9, আর এটা রেশিও হচ্ছে 9/16, 9:16 বাই না, সরি, 9:16 ফ্রেম রেট। আচ্ছা, আমরা সাধারণত দুটো জিনিস ভালো মতো চিনি, একটা হচ্ছে ছবি, একটা হচ্ছে আপনার ভিডিও। ছবি এবং ভিডিও এখন পর্যন্ত সারা বিশ্বে ভিডিও বলে কোনো কিছু তৈরি হয়নি, এখন পর্যন্ত তৈরি হয়নি, ভবিষ্যতে তৈরি হবে কিনা জানি না। এখনো ছবির সাহায্যে আপনার ভিডিওটা তৈরি হয়। যদি আপনারা হলের রিলটা দেখে থাকেন, হলের যে রিলের যে আপনার ফিচারটা থাকে, নেগেটিভের যে ফিচারটা, ওইটা কিন্তু এক একটা ফ্রেম, এক একটা স্টিল ছবি, কিন্তু ওই ছবিটা কি হয়, একটা নির্দিষ্ট আলোর উপরে পড়ে, ওই আলোর উপরে আপনার ওই চাকাটা ঘুরে ফিতেটা আপনার চলে যায়, ঠিক আছে, যে পরপর ছবি রাখা হয়। আমাদের ভিডিওতে আমরা যে ক্যামেরাতে রেকর্ড করি, এটা ভিডিও রেকর্ড হয় না, এটা যেটা হয় ওই স্টিল পিকচার সে ক্যাপচার করে, একটা নির্দিষ্ট সময়ে সেই স্টিল পিকচার ক্যাপচার করে সে পাশাপাশি রেখে আমাদের সামনে ভিডিও আকারে উপস্থাপন করে, সেটাকেই বলতেছি আমরা ফ্রেম। যে ভিডিও করার সময় যে স্টিল পিকচার গুলো সেভ হয়, সেটাকে বলতেছি আমরা ফ্রেম, এবং তার একটা নির্দিষ্ট রেট আছে, স্ট্যান্ডার্ড একটা ফ্রেম সাইজ, মানে ছবির সংখ্যা, যে 1 সেকেন্ডের জন্য আমরা কতগুলো ছবি দেখতে পাই। 1 সেকেন্ডের যে ভিডিও, সে 1 সেকেন্ডের ভিডিওতে কতগুলো ছবি আমাদের সামনে দিয়ে চলে যায়, সেটার স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে আপনার 24 FPS, ফ্রেম পার সেকেন্ড। 24টা ছবি পাশাপাশি রেখে 1 সেকেন্ডের একটা ভিডিও তৈরি হয়। এখন আপনি চিন্তা করেন, যখন আপনার ডিজিটাল ক্যামেরা গুলো ছিল না, এই টম এন্ড জেরি বলি, মানে যেগুলো আগেকার যে কার্টুন গুলো আমরা দেখছি, ওগুলো কিন্তু কি হইতো, হাতে আর্ট করা হইতো। একজন মানুষ আর্ট করে, সে কিন্তু
একবার আর্ট করাতে ফাইনাল আউটপুট নিয়ে আসতে পারে না। তাকে যদি প্রতি সেকেন্ডে 24টা করে ছবি রাখতে হয়, তারে 24টা ছবির পিছনে কতগুলো ছবি ডিজাইন করা লাগছে? এই 24টা ফাইনাল আউটপুট নিয়ে আসতে গেলে কতগুলো ছবি তাকে হাতে আর্ট করা লাগছে, তারপরে সে ফাইনাল 24টা ছবি পাশাপাশি রাখছে। এখন দিনটা আমাদের অনেক ইজি হয়ে গেছে, এই কাজটা আর হাতে করা লাগছে না। এখন আমাদের ডিজিটাল সফটওয়্যার ক্যামেরা দিয়ে আমরা করতে পারি। যে আপনি 1 সেকেন্ডে একটা ভিডিও ক্যাপচার করলেন, হ্যাঁ, এটা আপনার মোবাইলের সেটিং এ আছে, ক্যামেরার সেটিং এ আছে, আপনি চাইলে এই ফ্রেম রেট গুলো কম বেশি করতে পারেন। দেখেন এখানে আমার দুইটা ফ্রেম রেট দেওয়া আছে, একটা 24, একটা হচ্ছে আপনার 60, একটা 60। এই যে আমরা যে মোটরসাইকেল যে রেস গুলো দেখি, গাড়ির যে রেস গুলো দেখি, দেখবেন ওই রেস গুলোতে বা ক্রিকেট খেলাতে যে স্লো মোশন যে আমরা দেখতে পাই, ওই ক্যামেরাতে আপনার ফ্রেম রেট মানে প্রতি সেকেন্ডে 60-এর উপরে দেওয়া থাকে, 60 বা তার বেশি দেওয়া থাকে। মানে প্রতি সেকেন্ডে সে 60টা ছবি তুলবে, প্রতি সেকেন্ডে সে 100টা ছবি তুলবে, 120টা ছবি তুলবে। যত বেশি আপনি ছবি প্রতি সেকেন্ডে নিবেন, আপনার ওই ভিডিওটাকে স্মুথলি স্লো মোশন ফাস্ট মোশন করা যায়। আর যখনই আপনি 60-এর নিচে আসবেন, স্লো মোশন করলে ভিডিওটা বেঁধে বেঁধে আসবে, থেমে থেমে আসবে। বোঝা গেল? এই জন্য আমরা এখানে দুইটা স্ট্যান্ডার্ড ফ্রেম রেট রাখছি। একটা হচ্ছে আপনার 24টা হচ্ছে আমরা যে শর্ট ফিল্ম গুলো দেখি, ইউটিউবের যে নাটক গুলো দেখি, আমরা যে ভিডিও গুলো দেখি, যে মিউজিক ভিডিও গুলো, সেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড 24 থেকে 30, কিন্তু ম্যাক্সিমাম ব্যবহার করা হইতেছে আপনার 24-25 এরকম ম্যাক্সিমাম ব্যবহার করা থাকে। আর যদি স্লো মোশন ব্যবহার করা হয়, যে আমি ভিডিওটাকে স্মুথলি স্লো মোশন করব, স্মুথলি ফাস্ট মোশন করব, তাহলে আপনি রেকর্ডের সময় আপনার ক্যামেরার সেটিং এ গিয়ে রেকর্ডিং এর সময় এই ফ্রেম রেটটাকে আপনি 48 থেকে 120 পর্যন্ত করে দিতে পারবেন। এখন যতগুলো নতুন নতুন সেট আসতেছে, প্রত্যেকটা মোবাইলের ভেতরে ক্যামেরা সেটিং এর ভেতরে আপনার এই ফ্রেম রেটটা দেওয়া আছে। শুধু কি আপনার মোবাইল না, যত ক্যামেরা আছে সব ক্যামেরাতে আপনার এই ফ্রেম রেটটা সেট করার অপশন আছে। এটা আমাদের এখানে সেট করার কোনো অপশন নাই। হ্যাঁ, যদি আমরা অ্যানিমেশন ক্রিয়েট করি, কার্টুন অ্যানিমেশন ক্রিয়েট করি, তাহলে আমরা এই ফ্রেম রেটটা নিজে হাতে আমরা বসাতে পারি। কিন্তু আপনি যদি রেকর্ডিং এ যান, আপনার রেকর্ডিং এর ক্ষেত্রে ফ্রেম রেটটাকে আপনাকেই ক্যামেরাতে সেট করে নিয়ে আসতে হবে। তাহলে স্ট্যান্ডার্ড ফ্রেম রেট হচ্ছে আমাদের 24। ভিডিও ফরম্যাট, এখানে আমরা এই ফরম্যাট গুলো সবাই জানি, MP4, MOV, WMV, AVI, সবাই আমরা এই ফরম্যাট গুলো জানি। আচ্ছা, আমরা এখন কিছু ক্যামেরার শট নিয়ে আলোচনা করব। যেহেতু আপনাদের এই কোর্সটা হচ্ছে পোস্ট প্রোডাকশন, ঠিক আছে, আমি এই ক্যামেরা শট দিয়ে প্রি প্রোডাকশনে একটু হালকা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি, যে আপনি যদি কোনো কিছু রেকর্ডিং করতে চান, কারণ আপনি নিজেই ভিডিও শুট করে সেটাকে আপনি এডিট করবেন, সেক্ষেত্রে আপনার ক্যামেরার অ্যাঙ্গেল গুলো জানা খুবই জরুরি। এই শট গুলো একটু আপনাদের সঙ্গে আলোচনা করি। 1 নম্বর শট, EWS, এক্সট্রিম ওয়াইড শট। পিডিএফটা ভালো মতো মনোযোগ দিয়ে দেখেন, কারণ এই পিডিএফ থেকে অনেক কোশ্চিন আপনাদের ফাইনাল এক্সামে আসবে, এটা রিপিট হবে না। আচ্ছা, EWS, এক্সট্রিম ওয়াইড শট, ক্যামেরার এক্সট্রিম ওয়াইড শট। এইটা শটটা কি, অনেক দূর থেকে, যেটা এখন বর্তমানে আপনার ড্রোন দিয়ে করা হয়। ধরেন আপনি কোনো একটা উইডিং এর রেকর্ড করতেছেন, ড্রোনটাকে আপনি অনেক উঁচুতে দিলেন, দেওয়ার পরে যে উইডিং যেখানে হবে ওর আশেপাশে সহ যে উইডিং সেন্টারটা, সেটাকে আপনি ফোকাসে দিবেন অনেক দূর থেকে, কিন্তু ওই 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 সেন্টারের ভিতরে কাউকে আপনি স্পষ্ট ফোকাসে নিয়ে আসবেন না, শুধু আপনার সেন্টারটা ফোকাসে আসবে, তাও কি অনেক দূর থেকে আসবে।
এটাকে বলতেছি আমরা এক্সট্রিম ওয়াইড শট। ভেরি ওয়াইড শট দেখেন সাবজেক্টকে একটু ঝাপসা দেখা যাবে, মানে তার মানে কি একটু কাছে থেকে আপনার যে আপনি যাকে ফোকাস করছেন তার একটু কাছে থেকে, মানে একদম ক্লিয়ারও বোঝা যাচ্ছে না আর বেশি আপনার ঝাপসাও বোঝা যাচ্ছে, কিন্তু তার আশেপাশের পরিবেশটা খুব সুন্দর করে আপনি ফুটেজে নিয়ে আসতেছেন। এটাকে বলতেছি VWS, ভেরি ওয়াইড শট। WS ওয়াইড শট, সাবজেক্টকে একদম স্পষ্ট বোঝা যাবে এবং তার ডানে বামে একটু হোয়াইট স্পেস, যেটাকে বলা হয় খালি জায়গা। হ্যাঁ, একদম ক্যামেরা এই বরাবর না রেখে, যে এই বরাবর না রেখে একটু ফাঁকা জায়গা রেখে আমরা এটাকে একটু শুট করব। এরপর লং শট, একটা মডেলের মাথা থেকে পা পর্যন্ত, এটাকে বলতেছি আমরা লং শট। মিড শট, কোমর থেকে আপনার মাথা পর্যন্ত, এটা হচ্ছে একটা মিড শট। এই যে ছবিগুলো, এটা আমরা বিভিন্ন ছবি বিভিন্ন মুভি থেকে কালেকশন করা, এই সিনগুলো আপনারা সবাই দেখে থাকেন। বিশেষ করে আপনার যে ভারতের যে নাটকগুলো হয়ে থাকে, স্টার জলসা, জি বাংলাতে, এই শটগুলো আপনার বেশি দেখা হয়। ক্লোজ আপ শট, বুক থেকে মাথা পর্যন্ত, এটাকে বলে আমরা ক্লোজ আপ শট। MCU, মিডিয়াম ক্লোজ আপ শট, আপনার কাঁধ থেকে মাথা পর্যন্ত। এক্সট্রিম ক্লোজ আপ, আপনার দেখবেন এই যে স্টার জলসায় শুধু পাটাকে ফোকাসে নিয়ে আসতেছে, পা দেখাতে দেখাতেই মনে করেন একটা এপিসোড শেষ, আর কিছু দেখায় না, সে হেঁটে আসতেছে, ওর পাটা আসতেছে। এটাকে বলতেছি আমরা এক্সট্রিম ক্লোজ আপ শট, একটা নির্দিষ্ট জায়গাকে ফুল স্ক্রিনে আপনার ফোকাসে নিয়ে আসা। হাই অ্যাঙ্গেল, এটা আগে আপনার হেলিকপ্টারে করা হতো, এখন সুবিধা হয়েছে যে ড্রোনে আপনার এই শটটা করা থাকে উপর থেকে, এবং তার এক্সপ্রেশনও কিন্তু আপনার উপরে আসতে। লো অ্যাঙ্গেল, ক্যামেরাটা নিচে রেখে একটু অ্যাঙ্গেল করে, মানে ক্যামেরা নিচে রেখে একদম ফ্ল্যাট ভাবে না, একটু অ্যাঙ্গেল করে এই ফুটেজটা নেওয়া হয়। OSS, ওভার দা শোল্ডার শট, এইটা আপনি নাটকে অনেক বেশি দেখে থাকেন। আজকে থেকে আপনারা বেশি বেশি নাটক দেখবেন, বেশি বেশি অ্যাডভার্টাইজ গুলো দেখবেন, এই শর্ট গুলো মানে ফাইন্ড আউট করার জন্য। ওভার দা শোল্ডার শট, একজন কথা বলতেছে, এই পাশে থেকে ব্লার করে রাখছে, আবার ইনি যখন কথা বলবে ওনার অপোজিট শোল্ডারটা ব্লার করে রাখবে। এরকম বিভিন্ন নাটকে একজন দূরে আছে, একজন কাছে আছে, কাছের জন যখন কথা বলে পিছনের জন আপনার ব্লার করতে হয়, আবার পিছনের জন যখন কথা বলে সামনের জন আপনার কাছের জনকে আবার ব্লার করে। এটাকে বলে হচ্ছে আমরা ওভার দ্য শোল্ডার শট। পয়েন্ট অফ ভিউ, স্পেসিফিক ভাবে আপনার সে একটা নির্দিষ্ট জায়গাকে ইন্ডিকেট করতে ক্যামেরা খুব নিয়ে যাওয়া, এটাকে বলছি পয়েন্ট অফ ভিউ। কাট ইন, এক্সাক্ট নির্দিষ্ট একটা জায়গা যে এটাই হবে, ওই অংশটাকে আপনার ক্যামেরার ফোকাসে নিয়ে আসে, এক্সাক্ট একটা জায়গাকে ক্যামেরার ফোকাসে নিয়ে আসে, সেটাকে বলছি আমরা কাট ইন। কাট ওয়ে, সাবজেক্টের বাইরের কিছু অংশ শর্ট নাও, মানে অনেকগুলো সাবজেক্ট সেখানে থাকবে, তাদেরকে সকল সহ তার আশেপাশে কিছু অংশ আপনার নিয়ে আসে, নির্দিষ্ট একটা মেইন অবজেক্টকে না, তার সঙ্গে যা আছে সবগুলো সহ। এটা হচ্ছে আমার মোটামুটি একটা আপনার কি বলবো, যে ক্যামেরার যে শট গুলো ছিল সেই শটের একটা ওয়ে গুলো আমরা দেখলাম। আচ্ছা, আরেকটা হচ্ছে একটু ওয়েট করি, আমরা আরেকটা বের করি। আহ, আমি আরেকটা একটু বের করে নিই, দুইটা স্লাইড আছে, আমি মনে করছি এটাতে সব আছে। আপনারা যদি কোনো এতে এই পার্টে যদি কোনো কোশ্চিন থাকে একটু আপনারা নোট করে রাখেন, এটা নিয়ে আমরা আলোচনা করব লাস্টে। আমি
একটু বের করেন। আমরা এই স্লাইডটা একটু দেখি একটু, যে ক্যামেরা যিনি তৈরি করছেন, প্রথম যিনি ক্যামেরা তৈরি করছেন ইবনে আল হাইথাম, ইনি ক্যামেরাটা নিয়ে আসছিল ছবি তোলার যে প্রসেস, ডিজিটাল ক্যামেরা, যেটাকে আপনার ফ্লাশ টাইপের যেটা ছোট যেটা ছিল সেটা। এরপরে অ্যানিমেশনের গডফাদার যেটাকে বলা হয়, অ্যানিমেশনের মোশন অফ ফাদার যাকে বলা হয়, এডওয়ার্ড, ইনি ওই ছবিগুলোকে ভিডিওতে রূপান্তর করেছিল। যে আমরা যে ছবিগুলো তুলি না, সেই ছবিগুলোকে উনি কি করেছিল, এরকম পাশাপাশি রেখে, যে এই ফ্রেম গুলো যদি আমরা ছবিগুলোকে পাশাপাশি রাখার পরে সেটাকে ভিডিওতে সে রূপান্তর করছে। দেখেন এখানে ছবি, আপনার পা গুলো খেয়াল করেন, এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম, মানে ঘোড়াটা দৌড়াতেছে। প্রতিটা স্টেপ তিনি ক্যামেরাতে ক্যাপচার করছে। ক্যাপচার করার পরে ওই ছবিগুলো পাশাপাশি রেখে তিনি একটা ভিডিও, সর্বপ্রথম তিনি এই ভিডিওর আপনার তৈরি করেন। এনাকে বলা হচ্ছে মোশন অফ ফাদার বা ফাদার অফ মোশন, যেটাই বলেন, ভিডিওর জন্মদাতা, ঠিক আছে, বা মোশনের জন্মদাতা এডওয়ার্ড। ভিডিওতে আমার দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে সিন, একটা হচ্ছে আপনার সিকোয়েন্স। সিন, সিকোয়েন্স, এই দুইটা কথা আমরা এই 20 দিনে অনেকবার, সিন সিকোয়েন্স, সিন সিকোয়েন্স। সিনটা হচ্ছে আপনি ক্যামেরা দিয়ে যে রেকর্ডটা করবেন, ক্যামেরা দিয়ে যে রেকর্ডটা করবেন এটাকে বলতেছি আমরা সিন। রেকর্ড করার পরে একটা এডিটিং সফটওয়্যারে গিয়ে ওইটাকে সুন্দরভাবে আমরা আউটপুট দিব ভিডিও ফরম্যাটে, সেটাকে বলতেছি আমরা সিকোয়েন্স। সিকোয়েন্সটা তৈরি হয় অনেকগুলো সিনের কম্বিনেশনে। দেখেন, প্রথম সিনে দেখেন এ বসে আছে, দ্বিতীয় সিনে এ কাদের সঙ্গে কথা বলতেছে, ক্যামেরার ফোকাসটা সেই দিকে, আবার যে কথা বলতেছে তার ক্লোজ আপ ভিউটা এখানে দেওয়া হয়েছে। ক্যামেরার কয়েকটা পার্টে ভিডিও এক জায়গাতে নিয়ে এসে আমরা ফাইনাল একটা ভিডিও আউটপুট দিব, সেটাকে বলতেছি আমরা সিকোয়েন্স। আর যে ছোট ছোট যে ক্লিপ আমরা রেকর্ড করব, কখনো ঘরে, কখনো ঘরের বাইরে, কখনো ছাদে, কখনো পার্কের ভিতরে, একটা আপনি দেখেন না, একটা মিউজিক ভিডিও তৈরি করতে কয়েকটা স্থান চেঞ্জ করে, ওই ক্লিপগুলোকে বলতেছি আমরা সিন। এবং ওই সকল ক্লিপ যখন একটা নির্দিষ্ট সফটওয়্যারে পাশাপাশি বসাবো সেটাকে বলতেছি আমরা সিকোয়েন্স। এটা প্রথমে দেখেছিলাম যে ভিডিও মেকিং এর আপনার দুইটা স্টেজ, একটা হচ্ছে প্রি প্রোডাকশন, একটা হচ্ছে আপনার পোস্ট প্রোডাকশন। আমরা প্রথমে প্রি প্রোডাকশনটা নিয়ে আলোচনা করি। প্রি প্রোডাকশনের ভেতরে আপনার তিনটা পার্ট, একটা ভিডিও তৈরির প্রি প্রোডাকশন যে পার্টটা আছে সেখানে আপনার তিনটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে আইডিয়া, কনসেপ্ট, স্টোরি। 2 নম্বর হচ্ছে আপনার স্ক্রিপ্ট, স্ক্রিন প্লে এবং স্টোরি বোর্ড। 3 নম্বরটা হচ্ছে পোস্ট প্রোডাকশন ডিজাইন। এই তিনটা ক্যাটাগরি মিলে আমার প্রি প্রোডাকশনটা রেডি। এই প্রি প্রোডাকশনটা হচ্ছে ভিডিও এডিটিং এর আগের যে পার্টটা, প্রি প্রোডাকশন ভিডিও এডিটিং এর আগের পার্টটা, এক কথায় আপনারা বলতে পারেন এটা হচ্ছে শুটিং।
প্রি প্রোডাকশনটা হচ্ছে সম্পূর্ণ আপনার শুটিং এর কাজ করে। আইডিয়া, আপনি কি রিলেটেড ভিডিও কন্টেন্ট তৈরি করবেন? আপনি কি ফুডের ভিডিও করবেন, আপনি কি ট্রাভেল করবেন, না আপনি কি সিঙ্গার টাইপের কোনো ভিডিও তৈরি করবেন? মানে আপনাকে নিশ চুজ করতে হবে যে আপনি কন্টেন্ট নিয়ে কাজ করবেন, আপনি ইউটিউবে কন্টেন্ট দিবেন, আপনার কন্টেন্টের কনসেপ্টটা কি হবে, এই নিশটাকে আপনাকে বেছে নিতে হবে। বেছে নেওয়ার পরে আপনাকে স্ক্রিপ্ট রেডি করতে হবে। এই স্ক্রিপ্ট এখনকার নতুন শব্দ না, এটা আমার বাপ দাদারা এই আপনার আগে যে যাত্রা পালা হইতো না, দেখবেন যে যে ডেকোরেটরের যে কাপড় থাকে, কাপড়ের অপোজিট সাইডে তারা একটা বই নিয়ে বলে, ওই পাশ থেকে একজন বলে, আর স্টেজে যিনি অভিনয় করতেছে ওনার কথা শুনে শুনে উনি কথাটাকে রিপিট করে। এটা অনেক আগে থেকে স্ক্রিপ্টটা আপনি অনেক আগে থেকেই আসতেছে। আপনি আর চিন্তা করলেন যে আমি কি করব, যে ট্রাভেল টাইপের কোনো একটা ভিডিও তৈরি করবো বা ফুড টাইপের কোনো একটা ভিডিও আমি তৈরি করবো, রান্নার টাইপের, যে বলেন যে এটা কোনো ব্যাপার হলো, যে কন্টেন্ট পাইছি আমি মুখেই বলে দেবো, আমার স্ক্রিপ্ট লাগবে না, পারবেন না। আপনার ভিডিওর ভিতরে ও ও অনেক কিছুই চলে আসবে যদি আপনার সুন্দর করে স্ক্রিপ্ট লেখা না থাকে। আপনার ভিডিও 5 মিনিটের ভিডিও, প্রত্যেকটা মিনিটে আপনি কি কথা বলবেন সেই সময় শুদ্ধ আপনার সময় সহ সেখানে স্ক্রিপ্টে উল্লেখ থাকতে হবে যে 1 মিনিটের ভেতরে আমি এইটুকু কথা বলবো। আপনাকে ওই কথাটা কয়েকবার রেকর্ড করতে হবে। প্রথমবার কথা বলবেন, ওইটা আপনার 1 মিনিটের বেশি হয়ে যাবে। দ্বিতীয়বার করবেন, একটু কমে আসবে, আবার কথা বলবেন, আবার একটু কমে আসবে। সো স্ক্রিপ্টটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি নিজের কন্টেন্ট তৈরি করেন। আচ্ছা, এটা হচ্ছে আপনি স্ক্রিপ্ট যেটা হাতে লিখি। স্ক্রিন প্লেটা হচ্ছে আপনার ডিজিটাল, যেটা এখন বর্তমানে স্টোরি বোর্ডটা খুবই চলতেছে। যারা আপনার মুভি নিয়ে কাজ করে, আমাদের এটা দরকার নাই, যারা মুভি নিয়ে তারা কাজ করে, মানে তাদের পুরো মুভির যে ভিজুয়ালটা, পুরো মুভির যে ভিজুয়ালটা আমরা 3 ঘন্টা দেখতে পাই, পুরো মুভিটাকে তারা হ্যান্ড স্কেচ করে, এরকম হ্যান্ড স্কেচ করে। হ্যান্ড স্কেচ করার পরে ওই পজিশনে আপনার ভিডিও শুট করে, ঠিক আছে? এটাকে বলতেছি আমরা স্টোরি বোর্ড। এটা এখন বর্তমানে খুবই চলতেছে, যে তার যে আপনার চাওয়া, একজন ডিরেক্টরের যে চাওয়া, তার শুটটা কিরকম হবে, তার মডেলের পজিশনটা কোথায় হবে, সে তার পুরো কনসেপ্টটা আপনার আগে এই হ্যান্ড স্কেচটা করে। এটা বড় বড় মুভির ক্ষেত্রে, আমাদের বাংলাদেশের মুভির ক্ষেত্রে এটা না যে আপনার 3 মাসে একটা মুভি আউটপুট বের করবে, ঠিক আছে? আপনি ধরেন চিন্তা করেন কেজিএফ, চিন্তা করেন বাহুবলী, চিন্তা করেন সালার, চিন্তা করেন, এই বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে আপনার এই ধরনের স্ক্রিনটা তৈরি করে দেন ওইটা আপনার ভিজুয়াল নিয়ে আসে তারা। এরপরে প্রোডাকশন ডিজাইন। এখন আমার ক্যামেরা দরকার, এখন আমার স্টেজ দরকার, এখন আমার মডেল দরকার, এখন লোকেশন দরকার, ঠিক আছে? এই 3টা ক্যাটাগরি বা 4টা ক্যাটাগরি যেটাই বললাম, এগুলো হচ্ছে আপনার প্রি প্রোডাকশন। যদি আপনি নিজে কন্টেন্ট তৈরি করতে চান, আপনাকে এই 3টা স্টেপ অবশ্যই ফলো করতে হবে। সো আমরা যেটা করব এই কোর্সে, সেটা হচ্ছে আপনার পোস্ট প্রোডাকশন। আমরা কোনো প্রি প্রোডাকশন আপনাদেরকে শিখাবো না, আমরা শুধুমাত্র শিখাবো পোস্ট প্রোডাকশন। যে একজন ক্লায়েন্ট, তার রেকর্ডিং করা আছে, সেই রেকর্ডিং অনুযায়ী আমরা তাকে এডিট করব। আচ্ছা, একটু হোল্ড করে একটা ফোন রিসিভ করে নিই।
আমরা আমাদের ক্লায়েন্টের সবকিছু রেকর্ডিং করে দিবে, শুধুমাত্র আমরা এটাকে এডিটিংটা করব। আপনাদেরকে শুধু এডিটিংটা শেখাবো, কিন্তু আমি স্টেপ গুলো বলে দিলাম আপনাদের, যে ক্যামেরার অ্যাঙ্গেলটা কিরকম হবে, হ্যাঁ, এরপরে আপনার একটা ভিডিও তৈরি আগে কি কি চিন্তা করতে হবে, তো সেই প্রসেসটা আপনারা ফলো করবেন। মোটামুটি এই এটা হতেছে আপনার দুটো পিডিএফ দেখালাম। দুটো পিডিএফটা হচ্ছে একটা ভিডিও তৈরি, ক্যামেরার অ্যাঙ্গেল, হ্যাঁ, রেজুলেশন, এইগুলো নিয়ে আপনার আলোচনা করছে। এখন যাই আমাদের সফটওয়্যারে। আপনাদেরকে আমরা ক্লাসরুমটা দিয়েছি, আপনাদেরকে এই যে এই ক্লাসরুমটা আপনাদেরকে দেওয়া আছে, এখানে ক্লাস কোড আছে, ক্লাস কোডটাও আপনাদের মেইলে দেওয়া আছে। এখানে আপনাদের সফটওয়্যার গুলো থাকবে। ক্লাস শেষে আমি এখানে গুগল ড্রাইভের লিংক দিয়ে দিব, আপনাদেরকে 2023 এবং 24 ভার্সনের লিংকটা দিয়ে দিব। 23 এবং 24, আচ্ছা দেখি এখানে আছে কিনা, একটু দেখি তো। হ্যাঁ আছে, আমি দিয়ে দিচ্ছি। অ্যাডোবি লিখে রাখলাম, হ্যাঁ। এইটা আপনারা কি করবেন, ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে আপাতত ক্লাস নিব এখানে 22-এ নিব। 22, 23, 24-এর মধ্যে আহামরি কোনো পার্থক্য নাই। যদি আপনার মনে হয় যে আপনার 22টা লাগবে, আপনি কমেন্টে লিখেন, আমি 22টাও দিয়ে দিব, সমস্যা নাই। এখান থেকে আপনারা 23, 24টা নামাই নিন। ওকে, এখন একটু আমরা সফটওয়্যারে যাব, সফটওয়্যার নিয়ে একটু আলোচনা। অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আমরা 3টা সফটওয়্যার এখানে আলোচনা করব, 4টা সফটওয়্যার। প্রিমিয়ার প্রোটা আমরা ভিডিও এডিটিং এর জন্য শিখব, এরপরে যাব হচ্ছে আমরা আফটার ইফেক্টে বেসিক কিছু অ্যানিমেশন শিখবো, ট্রেন্ডিং কিছু অ্যানিমেশন শিখবো, যে অ্যানিমেশন গুলো আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। এখন যদি আমরা ইউটিউবের কথা চিন্তা করি, বর্তমানে ভালো ইউটিউবার হচ্ছে আপনার অ্যানিমেশন নিয়ে, যারা ইউটিউব কন্টেন্ট তৈরি করতেছে, ইমান গাজী আছে, আলী আব্দাল আছে, ওদের স্টাইলে আমরা এডিটিং গুলো দেখবো। ভক্স আছে। প্রিমিয়ার প্রোটা শুধু ব্যবহার করব ছোটখাটো অ্যানিমেশন এবং এডিটিং এর জন্য। আফটার ইফেক্টটা ব্যবহার করব ফুল অ্যানিমেশনের জন্য, টোটালি অ্যানিমেশনের জন্য। এরপরে একটা ক্লাস আমি নিব হচ্ছে ক্যাপকাট। ক্যাপকাট দিয়ে অনেক সুন্দর সুন্দর এডিটিং করা যায়। একটা ক্লাস নিব আমি ক্যাপকাট, ওই একটা ক্লাসে সবকিছু আমি আপনাদেরকে, একটা বা দুটো ক্লাস যাবে আপনার ক্যাপকাট। আর কবির স্যার যেটা দেখাবে সেটা হচ্ছে আপনাদের হোয়াইট বোর্ড অ্যানিমেশন। মূলত এই কয়টা সফটওয়্যার আমরা আলোচনা করব। বেশি ক্লাস হবে আপনার প্রিমিয়ার প্রোতে, প্রিমিয়ার প্রোতে আমার বেশি ক্লাস। আচ্ছা, প্রিমিয়ার প্রোতে যাওয়ার আগে আমরা নামাজে ব্রেক দিই 15 মিনিট বা 20 মিনিট, আমরা নামাজের ব্রেকটা দিই। নামাজ পড়ে এসে 20 মিনিট, ধরেন 8টা 20-এ আসবেন আপনারা, 8টা 20-এ আমরা আবার ক্লাসটা কন্টিনিউ করবো। ওকে, আমরা সফটওয়্যার নিয়ে কথা বলতেছিলাম, সফটওয়্যারের ইন্টারফেসটা নিয়ে আমরা কথা বলবো। দেন আমরা ছোট্ট টুল, একটা টুল নিয়ে কথা বলবো। আজকে এতটা মানে প্র্যাকটিক্যালি কোনো কাজ বেশি করব না, কারণ আজকে প্রথম ক্লাস, থিওরি পার্টটা একটু বেশি হবে, বুঝতে পারছেন? আচ্ছা, আমি প্রিমিয়ার প্রো এখানে 2022টাকে ইনস্টল করে রাখছি, 2022টাতে আমি কাজ দেখাবো। যেটা যেখানে ডিফারেন্ট আছে, ধরেন 22-এর সঙ্গে 24-এর কোথায় পার্থক্য আছে, সেটা আমি আলাদা করে দেখাই দিব। ওটা আমি বলে দিব আমি আপনাদেরকে, যে এটা 24-এ এভাবে না, এভাবে হবে, আমি ওটা বলে দিব, সমস্যা নেই। আচ্ছা, ইনস্টল করার পরে আপনার সফটওয়্যারটাকে আপনি অ্যাজ ইউজুয়াল রান করবেন। রান করার পরে এরকম দুইটা অপশন আসবে, আর নিচে একটা
ওপরে। ওপরে যেটা আসবে সেটাকে আমরা ডিলিট করে দিব। কথা আস্তে শোনা যাচ্ছে? একটু আগে তো বললেন কথা ঠিক আছে, আবার আস্তে কেন? কথা কি ঠিক আছে? সাউন্ড ঠিক আছে? এখন শোনা যায়? আমি তো কোনো কিছু পরিবর্তন করিনি, যা আছে ওইটাতেই কাজ করতেছি। শোনা যায় না? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রথমে প্রজেক্ট তৈরি করবো। আমি আবার যদি না শোনা যায় একটু আমাকে মেসেজে বলেন, যদি না শোনা যায় তাহলে একটু আমার মেসেজে বলেন, আমি আবার দেখবো নি কি সমস্যা হয়েছে। আচ্ছা, এখানে আমাকে সর্বপ্রথম প্রজেক্ট ক্রিয়েট করতে, প্রজেক্ট তৈরি করার জন্য ফাইল, নিউ, প্রজেক্ট, অথবা কিবোর্ডের কন্ট্রোল অল্টার এন, কন্ট্রোল অল্টার এন, এটা হচ্ছে আমাকে সর্বপ্রথম প্রজেক্ট তৈরি করতে হবে। ইন্টারফেসটা এরকম আসবে, ঠিক আছে? আচ্ছা, এখানে ইম্পোর্ট, এডিট, এক্সপোর্ট, এটা হচ্ছে প্রজেক্টের নাম। ধরেন আমি দিলাম হচ্ছে ক্লাস 1 নাম দিলাম। প্রজেক্ট লোকেশন, আমি যে প্রজেক্টটাতে কাজ করতেছি এই প্রজেক্টটা আমার কোথায় সেভ হবে, এখানে ক্লিক দিয়ে চুজ লোকেশন। 23-24 সেম ইন্টারফেসই আসবে আপনার। তো ক্লাস 1 নাম লিখলাম এখানে, দিয়ে প্রজেক্ট লোকেশনটাকে সেভ করব আমি। এখানে ক্লিক দিচ্ছি, চুজ লোকেশনে ক্লিক দিচ্ছি। আমি ধরেন এটা ডেস্কটপে, এখান থেকে এডিটিং নামে একটা ফোল্ডার, এখানে আরেকটা ফোল্ডার করতেছি ক্লাস 1, এই ফোল্ডারে আমি প্রজেক্টটাকে সেভ করলাম। দেখেন এই যে ডেস্কটপ, এডিটিং, ক্লাস 1। তাহলে এটা হচ্ছে আমার ফাইলের নাম, এটা হচ্ছে আমার প্রজেক্টের লোকেশন। আচ্ছা, ডান পাশে কিছু অপশন আছে, যে ইম্পোর্টিং সেটিং, আমরা ইম্পোর্ট এটা ম্যানুয়ালি করব,
অটোমেটিক করব না, এটা আপনাদেরও সেম অপশন আসবে যে ক্রিয়েট নিউ সিকোয়েন্স, এটাকে অফ করে দিবেন আপনারা, অফ করে দিয়ে এখানে ক্রিয়েট করে দিবেন। যে ক্রিয়েট লেখাতে আপনারা ক্লিক দিবেন। আচ্ছা একটু দাঁড়ান, আমি আপনাদেরটা যেরকম আসবে ঠিক ওই প্লেসে নিয়ে যাই। আচ্ছা, আপনারা যখন সফটওয়্যারটাকে প্রথমবার ওপেন করবেন, হ্যাঁ প্রথমবার ওপেন করবেন, দেখবেন এরকম অনেকগুলো ঘর আপনার এখানে আসবে, অনেকগুলো ঘর এখানে আসবে। এই ঘরগুলো নিয়ে এত ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই, খুব ইজি ঘরগুলো, ঠিক আছে। দেখেন এখানে আমি আছি এডিটে আছি, পাশে আছে ইম্পোর্ট, মাঝখানে এডিট, ডান সাইডে আছে আপনার এক্সপোর্ট। তাহলে আমি প্রজেক্টটাকে ক্রিয়েট করলাম, এখন এই প্রজেক্টটা আমি এই প্রজেক্টে কাজ করব। এখানে কিছু ভিডিও নিয়ে আসব, ভিডিও নিয়ে এসে তাকে কাটবো, কিছু অংশ জোড়া দিব, হ্যাঁ এই কাজগুলো আমি এখানে করব। তার আগে কাজটা শুরু করে এখানে যে আপনার 4টা ঘর আছে, 4টা ঘরকে একটু আমরা বুঝাই দিই। যদি আপনার এরকম এডিট অপশন না আসে, এরকম 4টা ঘরের যদি বেশি আসে, কষ্ট করে যেটা করবেন উইন্ডোতে যাবেন, ওয়ার্ক স্পেস, এখান থেকে আপনি এডিটিংটা দিয়ে দিবেন। অনেক সময় আপনার এরকম লার্নিংও আসতে পারে, ঠিক আছে। আপনারা যাবেন কি উইন্ডো ওয়ার্ক স্পেস, এডিটিংটাকে করে দিবেন এডিটিং, তাহলে আপনার এরকম 4টা ঘর আসবে। এই 4টা ঘর নিয়ে একটু আমরা আলোচনা করি, এই 4টা ঘরের কোন ঘরের আমার কি কাজ সেইটা নিয়ে একটু কথা বলি। আমি একটু ঘরটাকে মার্কিং করি এইভাবে যে বাম পাশে নিচে যেটা আছে সেটা হচ্ছে আমার 1 নাম্বার ঘর, এরপরটা হচ্ছে আমার 2 নাম্বার ঘর, এইটা হচ্ছে আমার 3 নাম্বার ঘর, এইটা হচ্ছে আমার 4 নাম্বার। 4টা ঘরকে আমি এভাবে মার্কিং করলাম যে বাম পাশে নিচের থেকে আমি ঘরটাকে মার্কিং করব। আচ্ছা, এখন এই পুরো সফটওয়্যারটাকে আপনি একটু অন্যভাবে চিন্তা করেন। অন্য কিরকম ভাবে আপনি চিন্তা করেন যে এইটা একটা হচ্ছে আপনার ক্লিনিক বা হাসপাতাল। আপনার প্রিমিয়ার প্রো যে সফটওয়্যারটা আপনি ইনস্টল করবেন, এটাকে আপনি চিন্তা করেন একটা হাসপাতাল। হাসপাতালে ইমার্জেন্সি কোনো রোগী গেলে তাকে সরাসরি নিয়ে যায় কোথায়? জরুরি বিভাগে নিয়ে যায়, সেখানে টেস্ট করার পরে তাকে কেবিনে শিফট করে দেয়, মানে রুগীকে ভর্তি করায়। 1 নাম্বার ঘরটাকে আপনি ধরেন ওই ক্লিনিকের কেবিন, যেখানে আপনার রুগীগুলো ভর্তি হবে। এখানে ইমার্জেন্সি রুগী আসছে, সেখানে ভর্তি হবে। 3 দিন থাকার পরে একজন ডাক্তার এসে বলতেছে যে আপনার অপারেশন করতে হবে, যে আপনি অপারেশন না করেন আপনার পাটা কেটে বাদ দিতে হবে। তাহলে সচরাচর কি হয় যে কেবিন থেকে ওটি পর্যন্ত আলাদা ভাবে নিয়ে যায়, কেবিনে থাকে সেখান থেকে ওটিতে নিয়ে যায়। 2 নাম্বার যে ঘরটা আছে এটা হচ্ছে আমাদের ওটি, অপারেশন থিয়েটার, ঠিক আছে। এখন ওটির ভিতরে আপনার বিভিন্ন টুলস থাকে, ব্লেড, চাকু, সুই, সুতা। বাম পাশের যে আইকন গুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ওটির টুলস। ওটির ভিতরে যে অপারেশনটা আমরা করব সেই অপারেশনের বিভিন্ন টুলস গুলো এখানে দেওয়া আছে। তাহলে এখানে আমরা রোগী ভর্তি করালাম, রোগী থাকার কিছুদিন থাকার পরে রোগীর অপারেশন করতে হবে, তাহলে ওর রুম থেকে ওটিতে আমি রোগীকে পার করব, রুম থেকে ওটিতে পার করলাম। এখন বর্তমানে কিছু কিছু অপারেশন চলে যেগুলো আপনার লাইভ দেখা যায়, স্ক্রিনে দেখা যায় কি অপারেশন হইতেছে, হ্যাঁ স্ক্রিনে কিন্তু দেখা যায়।
3 নাম্বার ঘরটা হচ্ছে প্রোগ্রাম মনিটর, যেখানে আমি কি অপারেশন করতেছি, কতটুকু আমি বাদ দিচ্ছি, কোন অংশ কেটে ফেলে দিলাম, কোথায় থেকে মাংস কেটে অন্য জায়গাতে জোড়া দিতেছি, এই সম্পূর্ণ বিষয় আমি এখানে দেখতে পারবো। মানে অপারেশন থিয়েটারে আমার যে কার্যকলাপগুলো হবে তার আউটপুটটা আমি প্রোগ্রাম মনিটরে দেখতে পারবো। এখন আপনারা বলেন এই 3টা ঘর ক্লিয়ার হয়েছেন কিনা, 3টা ঘরের যে কাজ, এই কাজটা বুঝতে পারছেন কিনা? একজন শুধু বলেন বুঝছেন, বাকিরা কি বুঝেন নাই? মাহমুদ উনি বুঝেন নাই, আবার বুঝাচ্ছি আমি। আপনি ধরেন রাস্তায় যাচ্ছেন, বাইকে রাস্তায় যাচ্ছেন, রাস্তায় যাতে দেখতেছেন যে রাস্তাটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি খুব সদয় একজন ব্যক্তি, তাকে কি করবেন, মেডিকেলে নিয়ে যাবেন। আপনি অ্যাক্সিডেন্ট হয়েছে, এইটা হচ্ছে পুরো সফটওয়্যারটা হচ্ছে আমার মেডিকেল। মেডিকেলে আমি আসলাম, আসার পরে তাকে চেক আপ করার পরে রুগী, ডাক্তার কি বললো যে এই রুগীকে ভর্তি করাতে হবে। এই যে প্রজেক্ট যে ঘরটা লেখা আছে এখানে, প্রজেক্ট ক্লাস 1, এই প্রজেক্টের ঘরটা হচ্ছে রুগী যেখানে থাকে, কেবিন, রুগীর কেবিন। ভাই কাজ দিয়ে বুঝাবো, এই পুরো 20 দিন আপনারা শুধু কাজই করবেন। আগে ঘরটা আগে ক্লিয়ার হয়ে নেন, কোন ঘরে আপনি কাকে কাদের কাদের রাখবেন। এইটা হচ্ছে রুগী, আর আমরা এখানে রুগী বলতে বোঝাচ্ছি ভিডিও, ছবি, লেখা, এই ঘরে আমাকে নিয়ে আসতে হবে। রুগী ভর্তি করে ওইখানে আমাদের কাজের ক্ষেত্রে হচ্ছে সেটা ছবি, ভিডিও, লেখা, এই ঘরে আমাকে ভর্তি করাতে হবে। আচ্ছা, ওই রুগীকে অপারেশন করতে হবে, মানে কিছু অংশ কেটে ফেলে দিবে, আবার কিছু অংশ যুক্ত করবে, এটা হচ্ছে সেই ঘর। এখানে যেগুলো থাকবে ওদেরকে টেনে আমরা এই ঘরে রেখে দিব, এখানে আমরা সকল কাজ করব, কাটাকাটি যত কাজ আছে সব আমরা এখানে করব। এখানে কি করতেছি সেটা প্রিভিউ দেখবো আমি এই প্রোগ্রাম মনিটরে, সেটা প্রিভিউ দেখবো আমি প্রোগ্রাম মনিটরে। এটা হচ্ছে 3টা ঘরের আপনার বিবরণ। এখন আমাদের সফটওয়্যারটাকে একটু আমার মতন করে সাজায় নিব, আমার নিজের মতন করে আমি একটু সাজায় নিব। এটা তো সফটওয়্যারটা ডিফল্ট যেটা আছে সেটা। আমার এখানে কাজ করতে গেলে এই অপারেশন থিয়েটার মানে টাইম লাইনের যে ঘরটা আছে এটা একটু বড় লাগবে, এই ঘরটা একটু বড় লাগবে, ঠিক আছে? এখানে মিডিয়া ব্রাউজার, লাইব্রেরি, ইনফো এগুলোর আমার দরকার নেই। তাহলে আমি কি করব, এই লেখার উপর রাইট ক্লিক দিব, ক্লোজ প্যানেল, লাইব্রেরিতে রাইট ক্লিক দিচ্ছি, ক্লোজ প্যানেল, ইনফো দরকার নাই, রাইট ক্লিক দিলাম, ক্লোজ, ইফেক্ট দরকার আছে, মার্কে যাই, রাইট ক্লিক দিলাম, ক্লোজ, হিস্ট্রি দরকার নাই, হিস্ট্রি লেখার উপরে মাউসের রাইট ক্লিক, ক্লোজ করে দিলাম। আমার এই 2টা জিনিস দরকার, একটা প্রজেক্ট, একটা হচ্ছে ইফেক্ট। আপনি কি করবেন, এই যে প্রজেক্ট যে লেখাটা আছে, প্রজেক্ট যে লেখাটা আছে, লেখাটাকে আপনি ক্লিক দিয়ে ধরে রাখবেন, ধরে আপনি টান দিবেন, টান দিয়ে একদম ডান সাইডে বাইরে নিয়ে যাবেন। দেখেন ডান সাইডে বাইরে নিয়ে গেলে একটা লম্বা কালার চলে আসছে, ডান সাইডে একটা কালার চলে আসছে, এই অবস্থায় আমি ছেড়ে দিব। তাহলে প্রজেক্টটাকে ধরে আমি একদম বাইরে দিলাম, এটা বিশাল বড় হয়ে আছে, এর মাঝখানের যে লাইনটা, লাইনে নিয়ে গেলে মাউসটা দেখেন 2টা অ্যারো আসে, ডানে বামে 2টা অ্যারো আসে, এই মাঝখানে অ্যারো অবস্থায় ক্লিক দিয়ে ডান দিকে এটাকে ছোট করে দিচ্ছি, এরকম আমি ছোট করে রাখলাম। ইফেক্ট যেটা আছে এটাকে টান দিয়ে প্রজেক্টের লেখার ডান সাইডে ছেড়ে দিব, এই যে প্রজেক্ট লেখা যেটা ছিল তার ডান সাইডে আমি ছেড়ে দিচ্ছি, প্রজেক্ট ইফেক্ট। এখন দেখেন টাইমলাইনটা বড় হয়ে গেছে, এখানে সাউন্ডের যে অপশনটা এটাকে আমরা ছোট করে দিচ্ছি, এটাকে এরকম আমি ছোট করে দিলাম,
তাহলে একটু খেয়াল করে দেখেন টাইম লাইনটা আমার একটু বড় হয়েছে, অনেকগুলো জায়গা জুড়ে সে এখানে বসে আছে। আমার এই সোর্স মনিটরও দরকার নাই, এইটুকু আমরা ছোট করে রাখি, শুধু আমার প্রোগ্রাম মনিটরটা বড় রাখবে, টাইম লাইনটাকে বড় রাখবে, প্রজেক্টটাকে লম্বায় বড় রাখবে, লম্বার দিক থেকে এটাকে আমার বড় করতে হবে। আচ্ছা, এখন আমার ইচ্ছে মতো এটাকে আমি সাজা নিলাম, সাজানোর পরে এই সফটওয়্যারটাকে আমরা সেভ করব, মানে আমার যে ওয়ার্ক স্পেস, আমার যে কাজ করার যে পরিবেশটা, সেটাকে আমার সেভ করে রাখতে হবে, না হলে প্রতিদিন আমাকে এই কাজটা করতে হবে। তো আমরা কি করব, এটাকে একটু সেভ করে রাখবো। সেভ করার জন্য আমি চলে যাব হচ্ছে উইন্ডো, মেনু বারের উইন্ডো, যে আমার ওয়ার্ক স্টেশন আমি আমার ইচ্ছা মতন আমার প্রয়োজন মতন প্যানেল দিয়ে সাজায় নিলাম। সাজানোর পরে যাতে এটা প্রতিদিন এইরকমই থাকে, এইটা যাতে আর না পরিবর্তন হয়, সেই জন্য আমরা চলে যাব হচ্ছে উইন্ডো ওয়ার্ক স্পেস, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস, এখান থেকে আমি দিয়ে দিচ্ছি সেভ অ্যাজ নিউ ওয়ার্ক স্পেস, সেভ দিলাম। নাম দিবেন একটা, ধরেন আমি নেকটার দিলাম, নেকটার দিয়ে দিলাম, এরপর এটাকে আমি ওকে করে দিচ্ছি। এটা এখন আবার ফিক্সড হয়ে গেল। আগামীকালকে যদি আবার আমি নতুন করে সফটওয়্যারটাকে ওপেন করি, ওপেন করার সঙ্গে সঙ্গে আমার এই ইন্টারফেসটা আমার সামনে চলে আসবে। যদি এখানে না আসে, এখানে যদি না আসে, আপনি দুই জায়গা থেকে চেঞ্জ করতে পারেন, এক উইন্ডো ওয়ার্কস্পেস নেকটার, অথবা এই যে কর্নারে দেখেন এটা আইকন আছে ওয়ার্কস্পেস নাম, এখানে ক্লিক দিব, এখানে দেখেন এই যে লেখা আছে নেকটার, কিন্তু এটা অটোমেটিকলি আপনার সেভ অবস্থায় থাকবে। সো আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম, প্রজেক্টের ভিতরে আমার যে ইন্টারফেসটা, সফটওয়্যারের যে ইন্টারফেসটা, সেটাকে আমি আমার মতন করে সাজায় নিলাম। এখন কাজ করব। আমাদের সব কাজে আমরা করি, কিন্তু সেভ দেওয়ার কথা আমাদের কারো মনে থাকে না। কন্ট্রোল এস দিয়ে যে সেভ হয়, এটা অনেক সময় আমরা ভুলে যাই, ঠিক আছে? যাতে না ভুলি, সফটওয়্যারটাকে আমরা অটোমেটিকলি একটা রিমাইন্ডার দিব যে তুমি প্রতি 1 মিনিট পর পর অটোমেটিক সেভ হবা। আমার যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটা তুমি প্রতি 1 মিনিট পর পর অটোমেটিকলি সেভ হবা। এডিট, মেনু বারের এডিট, প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে যাব হচ্ছে অটো সেভ, এডিট প্রিফারেন্স, এখান থেকে যাব হচ্ছে আমি অটো সেভ। অটো সেভে আসার পরে দেখেন এখানে টিক চিহ্ন দিতে হবে, নরমালি এখানে টিক চিহ্ন থাকে না। অটোমেটিকলি সেভ এভরি 1 মিনিট, 1 এর নিচে আর আসবে না, সর্বনিম্ন হচ্ছে আপনার 1 মিনিট। আমরা এটা দিয়ে দেখবো, ঠিক আছে? দিয়ে এটাকে আমি ওকে করে দিচ্ছি। এখন আপনি কাজ চলাকালীন সময় আপনার সফটওয়্যার প্রতি 1 মিনিট পর পর আপনি এই প্রজেক্টটা যেখানে সেভ করে রাখছেন, ওই লোকেশনে প্রতি 1 মিনিট পর পর আপনার সফটওয়্যারটা সেভ নেবে। প্রতি 1 মিনিট পর পর সফটওয়্যারটা আপনার সেভ নেবে। আচ্ছা, তাহলে আমার ইন্টারফেসটা রেডি করলাম, আমি আমার সফটওয়্যারটাকে অটো সেভে দিয়ে দিলাম। এখন একটু আমরা মেইন কাজে আসি। এই প্রজেক্ট দেখেন লেখা আছে প্রজেক্ট ক্লাস 1, যেটা আপনি শুরুতেই দিয়ে সেভ করছেন সেটা আপনার এখানে থাকবে। ইম্পোর্ট মিডিয়া টু স্টার্ট, এখানে মিডিয়া বলতে ভিডিও, অডিও, ছবি, এদেরকে বলতেছি আমরা মিডিয়া। আমাকে এখানে ইম্পোর্ট করতে হবে। এখানে ইম্পোর্ট করার অনেকগুলো ওয়ে আছে, আপনার কাছে যেটা ভালো লাগবে আপনি সেটা কাজ করবেন। 1 নাম্বার ওয়ে ম্যানুয়ালি যদি একটু দেখি, আমরা প্রজেক্টে ক্লিক দিয়ে চলে যাব ফাইল, ইম্পোর্ট, ফাইল থেকে ইম্পোর্ট, শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল আই।
ফাইল ইম্পোর্ট শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল আই। আমি একটু ডেস্কটপে দেখি, এখানে ধরেন এই যে এইটা দিচ্ছি আমি, নিয়ে এটাকে কি করলাম, একটা ভিডিও কিন্তু ইম্পোর্ট করলাম। দেখেন সঙ্গে সঙ্গে আমার এখানে ভিডিওটা চলে আসছে, ঠিক আছে। ফাইল ইম্পোর্ট, মেনু বারের ফাইল ইম্পোর্ট অথবা কন্ট্রোল আই, অথবা এই যে প্রজেক্টের ফাঁকা অংশে মাউসের ডাবল ক্লিক, দুইবার ক্লিক দিবেন, এটাকে নিলাম ওপেন করলাম, দুইটা চলে আসছে আমার। অথবা প্রজেক্টের ফাঁকা অংশে মাউসের রাইট ক্লিক, ইম্পোর্ট, ধরেন আমি এটা নিচ্ছি, তিনটে চলে আসছে। অথবা ভিডিওটা আপনার কোন ফোল্ডারে আছে, আমি সেই ফোল্ডারে যাচ্ছি, আমার ডেস্কটপে আছে, এডিটিং এ যাই, আমি এই ছবিটা নিব, এটাকে ক্লিক দিয়ে ধরে টেনে প্রজেক্টের উপরে ছেড়ে দিচ্ছি। এই 4-5টা ওয়েতে আমরা আমাদের প্রজেক্টের ভিতরে অডিও, ভিডিও, ছবি ইম্পোর্ট করতে পারি। ফাইল থেকে, মেনু বারের ফাইল থেকে ইম্পোর্ট, প্রজেক্টের ফাঁকা অংশে ডাবল ক্লিক, প্রজেক্টের ফাঁকা অংশে মাউসের রাইট ক্লিক, ছবিকে টেনে নিয়ে এসে প্রজেক্টের ঘরে ফেলে দেওয়া, অথবা কিবোর্ডের শর্টকাট কমান্ড কন্ট্রোল আই। এই কয়টার যে কোনো একটা ওয়ে আপনি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আমি একটু আপনাদেরকে স্ক্রিন শেয়ার সাউন্ড সহ দিই, ওয়েট করেন, ভিডিওর সাউন্ড সহ আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা, আমরা এই পার্টে এখন একটা ভিডিও থেকে অডিওকে কিভাবে আলাদা করতে পারি। ভিডিওর সঙ্গে আপনার অডিও লিংক করা থাকে, আপনি ইউটিউব থেকে যে কোনো ভিডিও ডাউনলোড করেন, ওর সঙ্গে আপনার অডিওটা চলে আসবে। আমরা প্রিমিয়ার প্রোতে একটা ভিডিও ইম্পোর্ট করার পরে সেই ভিডিও থেকে অডিওটাকে আমরা কিভাবে আলাদা করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এই যে আমরা প্রজেক্টে ভিডিওগুলো নিয়ে আসতেছি, এগুলো হচ্ছে আমার সিন, আর বিভিন্ন ফুটেজ গুলো রাখবো হচ্ছে আমার টাইমলাইনে। দেখেন এখানে একটা কথা লেখা আছে, নো সিকোয়েন্স, যে এখানে আমি এখনো কোনো প্রকার সিকোয়েন্স তৈরি করিনি। আমরা একটা সিকোয়েন্স তৈরি করি, তারপরে আমি ভিডিওটাকে নিয়ে আসবো। এখানে একটা সিকোয়েন্স তৈরি করি, সিকোয়েন্সটা কিভাবে তৈরি করতে হয়, দেখেন ফাইলে গেলাম, নিউ গেলাম, সিকোয়েন্স, ফাইল, নিউ, সিকোয়েন্স, কন্ট্রোল এন, ফাইল, নিউ, সিকোয়েন্স, কন্ট্রোল এন দিলাম। এখানে অনেকগুলো প্রিসেট আছে, বিভিন্ন ক্যামেরার, বিভিন্ন ডিসপ্লের, বিভিন্ন রেজুলেশনের আপনার এখানে ফ্রেম সাইজ গুলো দেওয়া আছে। আপনি চাচ্ছেন যে আপনার নিজের ইচ্ছা মতো আপনি নেবেন। আমি সেটিং এ যাব, তাহলে সেটিং এ গেলাম, সেটিং থেকে ভিডিও, যে ভিডিওটা লেখা আছে এখানে যা থাকে থাক, ভিডিওতে আসি। আচ্ছা, টাইম বেসটাকে আমি করে দিচ্ছি 24 ফ্রেম। ফ্রেম সাইজ, ধরেন আমি একটা রিল ভিডিও তৈরি করবো, একটা রিল ফুটেজ তৈরি করবো, তাহলে ফ্রেম সাইজ প্রথমটা হচ্ছে আমার প্রস্থ, দ্বিতীয়টা হচ্ছে আমার দৈর্ঘ্য। তাহলে রিলের জন্য প্রথমটার ঘরে দিব হচ্ছে 1080, দ্বিতীয়টার ঘরে দিব হচ্ছে 1920, উইথে 1080, হাইটে হচ্ছে আমার 1920। রেশিওটা হবে স্কোয়ার, এটা ফিক্সড। আচ্ছা, ডিসপ্লে ফরম্যাট 24 ফ্রেম রেট, যা আছে তাই থাকবে, এগুলো আর কোনো পরিবর্তন করব না। এখানে সিকোয়েন্স নেম আমি এখানে দিচ্ছি একটা ডেমো ভিডিও, একটা নাম দিলাম আমি সিকোয়েন্সের, ওকে দিয়ে দিলাম।
দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু খেয়াল করে দেখেন আমার স্ক্রিনটা ব্ল্যাক হয়েছে এবং টাইমলাইনে আমার কিছু আইকন যুক্ত হয়েছে, কিছু লাইন এখানে যুক্ত হয়ে গেছে। এটা কিন্তু ছিল না আগে, এটা কিন্তু আগে আমার ছিল না। যখনই আমি একটা সিকোয়েন্স তৈরি করেছি, সিকোয়েন্সটা তৈরির সঙ্গে সঙ্গে আমার এই অপশনগুলো চলে আসছে। আচ্ছা, এখন এখানে দেখেন বিভিন্ন আইকন আছে, এই আইকনগুলোর কাজ কি একটু সেটা দেখি আমরা। আমি যদি একটু স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে বুঝাই, একটু খেয়াল করে দেখেন এইটুকুতে আপনার V1, V2, V3, নিচের পাটে আসি আবার A1, A2, A3 এবং এই যে এই লাইনগুলো একটু চিকন, কিন্তু মাঝখানের লাইনটা একটু খেয়াল করে দেখেন একটু মোটা, মাঝখানের লাইনটা একটু মোটা আছে, এই লাইনটা একটু চিকন, এই লাইনটা চিকন আর এই লাইনটা হচ্ছে আপনার মোটা। এই মোটা ধারা আপনার ডিভাইডেড করছে টাইম লাইনটাকে, যে এই দাগের ওপরে থাকবে ভিডিও, এই দাগের ওপরে থাকবে ভিডিও আর এই দাগের নিচে থাকবে হচ্ছে অডিও। অডিওকে আপনি এই দাগের উপরে নিতে পারবেন না, ভিডিও বা ছবিকে আপনি এই দাগের নিচে নিয়ে আসতে পারবেন না। এটা হচ্ছে লেয়ারের আপনার এভাবে আপনারা ভাগ করছে, যে ভিডিও লেয়ার আলাদা, অডিও লেয়ারটাকে তারা আলাদা করে দিয়েছেন। তাহলে সিকোয়েন্স তৈরির সঙ্গে সঙ্গে আমার এই অপশনগুলো চলে আসবে। আমি চাইলে এই লেয়ারগুলোকে বাড়াতে পারবো। কিভাবে দেখেন, এই যে এটার উপরে ফাঁকা অংশ, রাইট ক্লিক, অ্যাড ট্র্যাকস, এই যে কয়টা নিবেন আপনি, ভিডিও লেয়ার কয়টা নিবেন, আমি এর 5টা নিব। আর এখানে আমার 3 পর্যন্ত ছিল, তাহলে ওকে দিয়ে দিই। খেয়াল করে দেখেন, এটাকে একটু বড় করি, 1 থেকে শুরু করে 8 পর্যন্ত চলে গেছে আমার। সেম ভাবে অডিও লেয়ারকেও আমি বাড়াতে পারবো, আঙুরে তেমন কোনো কিছু কাজ না। আচ্ছা, তাহলে আমি সিকোয়েন্সটা তৈরি করব, ফাইল, নিউ, নিউ থেকে সিকোয়েন্স। আমি একটু স্টেপগুলো আবারও বলি। প্রথমে আপনি একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন, প্রজেক্টের পরে আপনি সিকোয়েন্স তৈরি করবেন, এরপরে আপনি ফুটেজ গুলো নিয়ে আসবেন, আপনি যেগুলো নিয়ে কাজ করবেন সেই ফুটেজ গুলো আপনি নিয়ে আসবেন। আচ্ছা, আমি প্রথম যে কাজটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে একটা ভিডিও থেকে অডিওটাকে আমরা কিভাবে আলাদা করতে পারি। আমি এই ভিডিওটা যে মাপের আছে ঠিক ওই মাপেরই একটা সিকোয়েন্স আমি নিব। আমি নিজস্ব কোনো সিকোয়েন্স তৈরি করব না, ভিডিওর যে মাপটা আছে সেই মাপে আমি সিকোয়েন্সটাকে তৈরি করব। ভিডিওর উপরে মাউসের রাইট ক্লিক দিবেন, নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিপ, আপনার যে ক্লিপটা আছে সেই ক্লিপ অনুযায়ী একটি নতুন সিকোয়েন্স এখানে তৈরি হয়ে যাবে। দেখেন এই যে একটা নতুন সিকোয়েন্স এখানে তৈরি হয়ে আসছে। আমি যদি প্লে দিই আপনারা মনে হয় সাউন্ড শুনতে পারবেন। Life was given for a reason. We exist. সাউন্ডটা কি শুনতে পারেন আপনারা? সাউন্ডটা কি শোনা যায়? আচ্ছা, এখানে আপনার For a সাউন্ড reason. আছে এবং খেয়াল করে দেখেন এখানে আপনার লেয়ার 2 ভাগে ভাগ আছে। এই মোটা দাগের নিচে আসছে অডিও, এর উপরে গেছে হচ্ছে আপনার ভিডিও, গেছে অডিও এবং ভিডিও। আমি যতই ভিডিওটাকে উপরে নিই আমার অডিও কিন্তু উপরে আসবে না। অডিও আর ভিডিও লিংক অবস্থায় আছে, কিন্তু অডিওর সীমানা হইতেছে ওইটুকুই, সে তার সীমা লঙ্ঘন করবে না। ওর যে লাস্ট সীমানা সেই পজিশনে সে আছে। আচ্ছা,
তো আমি এখান থেকে দেখব যে একটা ভিডিও, এই ভিডিও থেকে এই অডিওটাকে আমরা কিভাবে বাদ দিতে পারি। দেখেন আমি যদি ভিডিও অডিওটাকে ধরে কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করি, আমার দুইটাই নাই হয়ে যাবে। আমার অডিওটাও নাই হয়ে গেল, ভিডিওটাও নাই হলো। কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করি। তার মানে হচ্ছে এখানে অডিও আর ভিডিও দুইটা লিংক অবস্থায় আছে, এদের ভিতরে গভীর একটা সম্পর্ক আছে। সম্পর্কটা ভাঙতে হবে আমার, ঠিক আছে? ভাঙার জন্য আমরা অডিও অথবা ভিডিও, অডিও অথবা ভিডিও এর যে কোনো একটাতে, অডিও অথবা ভিডিও এর যে কোনো একটাতে মাউসের রাইট ক্লিক দিব আমরা। রাইট ক্লিক দিয়ে এখানে একটা কথা লেখা আছে আনলিঙ্ক, ইনেবলর নিচে আপনার লেখা আছে হচ্ছে আনলিঙ্ক। আমি এই আনলিঙ্কে ক্লিক দিয়ে দিলাম, আনলিঙ্কে আমি ক্লিক দিয়ে ডিভোর্স দিয়ে দিলাম, ঠিক আছে? এখন দেখেন আমার দুইটা পার্ট আমি আলাদা করে এটাকে মুভ করতে পারবো। যে অডিওটাকে আমি ভিডিওটাকে আলাদা করে মুভ করলাম, অডিওটাকে আমি আমার ইচ্ছা মতো মুভ করতেছি। তাহলে একটা ভিডিও থেকে অডিও আলাদা করার নিয়ম, আমি এটাকে একটু আবারও লিঙ্ক করে দিই, রাইট ক্লিক আনলিঙ্ক। এখান থেকে আমার দুটো জিনিস আলাদা হয়ে গেল। এখন হয় আপনি এখান থেকে ফুটেজকে ফেলে দিবেন, না হলে আপনার প্রয়োজন মতো অডিওটাকে ফেলে দিয়ে এখানে আরো একটা অডিও আপনি যুক্ত করে দিবেন। আমি অডিওটাকে ফেলে দিলাম, এখানে শুধু আছে হচ্ছে আপনার ভিডিও, আর কোনো অডিও নাই। তাহলে চলুন আমরা আরেকটা ভিডিও নিয়ে আসি যেখান থেকে ওই অডিওটাকে এখানে বসাবো। ডাবল ক্লিক দিলাম আমি, দেখি আর কোনো আমার ফুটেজ আছে কিনা। আচ্ছা না, এখান থেকে নিয়ে এসে এটাকে টেনে এখানে রাখলাম, রাইট ক্লিক আনলিঙ্ক। এখন এটা বাদ দিব হচ্ছে আমরা ভিডিওটাকে বাদ দিচ্ছি, অডিওটাকে টেনে আমি এই শুরুর প্রথমে বসায় দিলাম। والمسلمات والمؤمنين সাউন্ড কি والمؤمنات পরিবর্তন হয়েছে والقانتين বোঝা যায়? সাউন্ড পরিবর্তন হয়েছে। إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات একটা ভিডিওর আমরা ক্লিপ রাখলাম এবং অন্য একটা ভিডিওর সাউন্ড নিলাম, একটা ক্লিপ অন্য একটা সাউন্ড করে, এরকম করে আপনি বিটগুড টাইপের কিছু ভিডিও তৈরি করতে পারবেন না? করতে পারবেন কিন্তু আপনারা। আচ্ছা, তাহলে আমরা লিংক দেখলাম, এদেরকে একটু ফেলে দিই আমি, পারবেন। এখন এই পার্টে আমরা আরেকটা ছোট কাজ দেখি, সেটা হচ্ছে ভিডিও রিভার্স করা। যে একটা ভিডিও সেটাকে আমরা রিভার্সে নিয়ে আসবো। ধরুন আমি এখানে সার্চ দিচ্ছি যে ড্রপ বোতল ব্রোকেন, ব্রোকেন লিখে সার্চ দিলাম। ধরেন আমার এই যে এই বোতলটাকে নিচ্ছি, এইটা আপনার প্রথমে নিচে পড়ে যাবে, এরকম করে এসে দেখেন পড়তেছে, ভেঙে গেল। ভেঙে যাওয়ার এই পজিশনে এসে এটাকে আমরা আবার রিভার্স করে দেব, ঠিক আছে? তো আমি এখানে আমার আইডিএমটা দেওয়া আছে, আইডিএম দিয়ে আমি ভিডিওটাকে ডাউনলোড করে নিচ্ছি। ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, ডেস্কটপে আমার যে ফোল্ডারটা ছিল সেখানে আমি এটাকে সেভ করলাম। আচ্ছা, ডাবল ক্লিক দিয়ে ওই ফুটেজটাকে আমি নিয়ে আসলাম। এখানে আমরা রিভার্স করার আগে ভিডিওটাকে আমরা কিভাবে কাটবো, কাটা অংশ কিভাবে বাদ দিব সেটা একটু দেখে নিই। ভিডিওটাকে টেনে আমি টাইমলাইনে ছেড়ে দিলাম, নির্দিষ্ট কোনো সাইজ নিলাম না, যা আছে তাই নিলাম। অডিওটাকে ফেলে দিব, রাইট ক্লিক আনলিঙ্ক, অডিওটাকে আমি ফেলে দিলাম।
আচ্ছা, এই যে আপনার টাইমলাইনের ভেতরে যে বারটা আপনি দেখতে পাচ্ছেন, এই বারের অরিজিনাল যে নামটা, মানে বইয়ের ভাষায় যে নামটা হচ্ছে কারেন্ট টাইম ইন্ডিকেটর। মানে এই দাগটা ভিডিওর যে পজিশনে আছে সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। দেখেন এই দাগের এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছি। এখানে কখন দেখতে পারবো? যখন আমার এই দাগটা এই পজিশনে আসবে। এই দাগটা আজকে নতুন তৈরি হয়নি, এটা অনেক আগে থেকেই সৃষ্টি ছিল। যারা রেডিও ইউজ করছে, রেডিওতে আপনি দেখবেন সেন্টার যে ঘুরায় না, সেন্টার ঘোরানোর সময় আপনার এই দাগটা ছিল, ওইখানে কিছু সেন্টারের সংখ্যা ছিল, ওই দাগটা যে সেন্টারের উপরে যাইতো রেডিওতে ওই সেন্টারটাই ধরতো। ওই কনসেপ্টটা আপনার ভিডিওতেও রয়ে গেছে যে এই লাইনটা ভিডিওর আমার যে পজিশনে থাকবে ওটাই আমি প্রোগ্রাম মনিটরে দেখতে পাবো। এটার অরিজিনাল নাম হচ্ছে কারেন্ট টাইম ইন্ডিকেটর, কিন্তু আমরা শর্টকাটে বলি প্লে হিট, প্লে বার, হ্যাঁ, যে যেরকম পারি আমরা বলি, সমস্যা নেই। আচ্ছা, আমি এখন ভিডিওটাকে একটু প্লে দিচ্ছি। দেখেন ভিডিওটা মানে বোতলটা আসতে অনেক দেরি করতেছে, যে সামনের এইটুকু অংশটা বেশি এক্সট্রা রয়ে গেছে। আমি ভিডিওটা যাতে এইখান থেকে শুরু হয়, এই পজিশন থেকে শুরু হয়, তাহলে কি দেখেন আমার প্লেবারটা ঠিক ওই পজিশনে আসছে। এটা হচ্ছে প্লে, যে মাঝখানে প্লে বাটন, এটা দিয়ে প্লে, এটা দিয়ে আপনার স্টপ। তাহলে কোন পজিশন থেকে আমি ভিডিওটাকে প্লে করব, ওই পজিশনে প্লে বারটাকে বা প্লে হেডটাকে আমি রেখে দিলাম। রেখে দিয়ে এই যে টুল পার, দেখেন এখানে একটা ব্লেড আছে, এই যে ব্লেড নাম হচ্ছে রেজর টুল, শর্টকাট কমান্ড সি। আপনারা দুইটা মুখস্থ করবেন, দুইটা কি, সি ভি সি ভি সি ভি। সিতে ব্লেড, ভিতে সিলেকশন টুল। সিতে ব্লেড টুল আর ভিতে আপনার সিলেকশন টুল দিলাম। দেখেন এখন আমার মাউসটা কি হয়ে গেছে, ব্লেডের মতন হয়ে গেছে। আমি ভিডিও ছাড়া ওপরে গেছি, যেখানে আমার ভিডিও নাই ওই জায়গাতে মাউসটা আমার ক্রস হয়ে আছে। আর যদি আমি মাউসটাকে আমার ভিডিওর উপর নিয়ে আসি, একদম তরতাজা ঝরঝরা আপনার জিলেট ব্লেড শো করবে। ঠিক আছে, এই লাইন বরাবর যেখানে আপনি লাইনটা রাখছেন, এই লাইন বরাবর জাস্ট একটা ক্লিক দিবেন, কেটে দুই খান হয়ে গেল। এখন এই সামনের পার্টটুকু আমি বাদ দিব। সিলেকশন টুলে প্রথমটা ভি, এই জন্য বলছিলাম আপনাদেরকে দুইটা মুখস্থ করবেন, সি ভি সি ভি। সিতে ব্লেড ব্লেড আর ভিতে হচ্ছে আপনার সিলেকশন টুল নিলাম। সামনের পার্টটাকে ধরে ডিলিট বাটন প্রেস করলাম। এখন দেখেন সামনের এইটুকু পার্ট আমার গ্যাপ হয়ে আছে, আমি চাইতেছি যে এইটা কি হবে, এই দিকে যেন অ্যাডজাস্ট হয়ে যায়। আমরা ভিডিওটাকে কোনো প্রকার টানাটানি করব না, এই গ্যাপে মাউসের রাইট ক্লিক দিব, রিপল ডিলিট, সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে যাবে। আচ্ছা, তো এখন ভিডিওটা প্লে দিই, এরকম ভাবে আমার বস ভেঙে গেল। এরপর টুকু নিব না, আবারও প্লেট টুলে যাই, এই লাইন বরাবর আমি একটা ক্লিক দিলাম, সিলেকশন টুলে যাই, এই লাইনের পরের যে অংশ এটাকে আমি ডিলিট করে দিলাম। তাহলে এইটা হচ্ছে আমার মানে কাটার পরে এই অংশটুকু আমার অবশিষ্ট রইল। এখন আমি চাচ্ছি যে এই বোতলটা এরকম ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে ভাঙ্গা থাকা অবস্থায় এটা আবার ঘুরে এরকম স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। একবার ভাঙবে, দেন ভাঙ্গাটাকে ঘুরে আমি এরকম স্বাভাবিক নিয়ে যাব, এটাকে বলতেছি আমরা রিভার্স। এই ভিডিওটাকে এখন আমি কপি করব, কন্ট্রোল সি কপি, ভিডিও সিলেকশন টুল দিয়ে ভিডিওটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কপি করলাম। এই বারটা আমি একটু ফাঁকা জায়গাতে নিয়ে যাব। আপনি যদি এই ভিডিওর উপরে রাখেন, এখানে যদি কন্ট্রোল ভি দেন, দেখেন এইটুকু অংশ কেটে রিপ্লেস হয়ে যাবে। আমরা যেটা করব, লাইনটাকে টেনে একটু ফাঁকা অংশে নিয়ে যাব, দেন কন্ট্রোল ভি দিয়ে দিব। এখন এই মাঝের গ্যাপে মাউসের রাইট ক্লিক, রিপল ডিলিট করে দিলাম। তাহলে একই জিনিস আপনার দুইটা হয়েছে, দেখেন এটাও আপনার পরে ভেঙে যাচ্ছে, সামনেরটাও পরে ভেঙে যাচ্ছে।
সো প্রথমটা পরে ভেঙে যাবে, দ্বিতীয়টা ভাঙা থেকে স্বাভাবিক হবে। দ্বিতীয় ফুটেজে আমরা কি করব, মাউসের রাইট ক্লিক দিব, এখান থেকে চলে যাব স্পিড ডিউরেশন, স্পিড ডিউরেশনে যাব। এখানে একটা কথা লেখা আছে রিভার্স স্পিড, ওকে দিয়ে দিলাম। রিভার্স স্পিডকে সিলেক্ট করব আমরা, সিলেক্ট করে টিক চিহ্ন দিয়ে আমরা এটাকে ওকে দিয়ে দিচ্ছি। তাহলে এখন দেখেন ভেঙে গেল, আবার ভাঙা বোতল যুক্ত হয়ে গেল। বুঝলেন কি বিষয়টা? আচ্ছা, এই যে ছোট্ট একটা পার্ট দেখালাম রিভার্স করা, আপনি চাইলে এইটা দিয়েও ইউটিউবে কন্টেন্ট করতে পারেন। যে আপনি ঘরের ভিতরে বইয়ের পেজ গুলো ছড়াই দিলেন, ওই ছড়ানোর পার্টটুকু আপনি ভিডিও করলেন। আপনি ছড়ানোর পার্টটুকু ভিডিওতে রাখার দরকার নাই, শুধুমাত্র কি করলেন, যে পার্টটাতে আপনার মানে ছড়ানো অবস্থায় সে স্বাভাবিক হয়ে আসবে। এই যে ভাঙ্গা অবস্থায় সে স্বাভাবিক, আমি এটাকে ভাঙতেছি না, ভাঙ্গা অবস্থায় এটাকে আমি স্বাভাবিক করতেছি। এইটুকু নিয়েও কিন্তু আপনারা ইউটিউবে কন্টেন্ট রেডি করতে পারেন। আপনাদেরকে একটা চ্যানেল আমি সাজেস্ট করতেছি, এর ভিডিওগুলো দেখবেন আপনি। শুধুমাত্র এই রিভার্স নাম হইতেছে, ওর চ্যানেল নাম হচ্ছে মিস্টার রিভার্স, চ্যানেলের নামই হচ্ছে মিস্টার রিভার্স। আপনি এখান থেকে অনেকগুলো আইডিয়া পাবেন। আমি চ্যাট বক্সে আপনাদের লিংক দিয়ে দিচ্ছি, লিংক দিয়ে দিলাম। এর কাজে হচ্ছে যে ওইটাকে উল্টা, মানে ভিডিওটাকে সোজাভাবে রেকর্ড করে ওটাকে উল্টা অবস্থায় সে নিয়ে আসা। এই যে দেখেন, এই ভিডিওটা দেখেন। Welcome to the future of video. Video. অফ করে দিই একটু, দেখেন এই যে সে পানিতে জাদু করতেছে, তার হাতে এই যে কাগজের টুকরাগুলো উড়ে উড়ে আসতেছে, এবং কাগজে কি কি লেখা ছিল সেই কাগজটা বই থেকে চিরে সে কি করছে, পানিতে ফেলে দিছিল। আমি এইটুকু পার্ট আপনাকে স্বাভাবিকভাবে করে দেখাই। দেখেন, এটাকে সেভ করি, এটা তো দেখাচ্ছে উল্টো ভাবে, এটাকে আমরা রিভার্স করে আপনাকে এর অরিজিনাল যে ফুটেজটা সেটা দেখাই। এরকম আপনি বইয়ের পেজ চিনতে পারেন, এরকম ছোট বাচ্চাদের খেলনাগুলো ছড়াই দিলেন, ওগুলো আবার স্বাভাবিক হয়ে যাবে। এই চ্যানেলে অনেকগুলো ভিডিওর কনসেপ্ট আছে যেগুলো আপনি কাজ করতে পারেন। যেমন ধরেন আমি এটাকে নিয়ে আসি, নিউ সিকোয়েন্সে নিয়ে আমি একটু, এটা প্রথমটাকে শুধু নিব, বাকিটা আর নিব না। হ্যাঁ, ধরেন এই যে বইয়ের এইটুকু পার্ট, এটাকে ফেলে দিচ্ছি। তারপর এরকম ছিল, দেখে মনে হচ্ছে সে জাদু করতেছে। হ্যাঁ, সব কিছু তার হাতের এবং কাগজ তার হাত থেকে তৈরি হয়ে গেছে, সেটা আমার বইয়ের সঙ্গে সে যুক্ত করে দিচ্ছে, বইয়ের সঙ্গে সে অ্যাটাচ করে দিচ্ছে। এইটা যদি আমরা একটু ঘুরাই, দেখেন রাইট ক্লিক, আগে আনলিঙ্ক করে নিই, রাইট ক্লিক, স্পিড ডিউরেশন, রিভার্স, ওকে দিয়ে দিলাম। এখন দেখেন তার বই, এবারে করছে কি, এরকম করে বইয়ের পেজটাকে টিপতে, তারপরে যে কাগজটাকে দুমড়ায় মুচড়ায়, এটা অরিজিনাল ফুটেজ, যে এইভাবে ভিডিও করতে রেকর্ড করতে হবে, পানিতে ফেলে দিচ্ছে। ঠিক আছে, রেকর্ড করার পরে সে কি করছে, ওইটাকে, ওই ভিডিওটাকে এরকম আপনার ওই ভিডিওটাকে এরকম ওপেন করেছে, ওপেন করার পরে ভিডিওটাকে সে এখন রিভার্স করে দিচ্ছে। রাইট ক্লিক, তারপরে স্পিড ডিউরেশন, মিস্টার রিভার্স, এটাতে উঠাতে হবে যেহেতু রিভার্স করা ভিডিও,
আর আমরা এখানে রিভার্সটা দিয়ে দিব, ওকে দিয়ে দিচ্ছি, তাহলেই হয়ে যাবে কাজ। বুঝতে পারছেন? এবং অনেক ভালো ভিউ আছে এখান থেকে। আপনারা এরকম কনসেপ্ট নিতে পারেন, এই চ্যানেল থেকে আপনারা ভালো ভালো কনসেপ্ট আইডিয়া নিতে পারেন। যদি আপনার আগে থেকে কোনো ইউটিউব চ্যানেল থাকে, দরকার পড়ে আরেকটা এরকম চ্যানেল ক্রিয়েট করেন, ম্যাজিক ট্রিক বা এরকম কোনো একটা নাম দিয়ে, যেখানে ফুটেজ গুলোকে আপনি রিভার্স করবেন শুধু। এই হতেছে কাজ। তাহলে আমরা এখানে কয়েকটা জিনিস দেখলাম। হ্যাঁ, একটা হচ্ছে ভিডিও থেকে অডিও আলাদা কিভাবে করে, অডিওটাকে কিভাবে আপনার কাটতে হয়, এই যে ব্লেড দিয়ে আমরা কাটলাম, এবং ভিডিওটাকে আমরা রিভার্স করলাম। এই দুইটা কাজ হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। একটা হচ্ছে অডিও থেকে ভিডিওটাকে আলাদা করে সেখানে অন্য একটা অডিও যুক্ত করা। 2 নম্বর কাজ হচ্ছে একটা ভিডিও সেটাকে রিভার্সে কনভার্ট করা। এই যে কাজগুলো আমরা করলাম, এখন আমি এই ফুটেজটাকে কি করব, MP4 ফরম্যাটে সেভ করব। MP4 ফরম্যাটে এখন আমি সেভ করব, ভিডিও আকারে আমি এখন সেভ করব। ফাইল, এক্সপোর্ট, মিডিয়া, ফাইল, এক্সপোর্ট, মিডিয়াতে গেলাম। মিডিয়াতে চলে আসছে আমার। ফাইলের নাম চাইলে চেঞ্জ করতে পারেন, না চাইলে যেমন আছে তেমন থাক। লোকেশন, এই লোকেশনে ক্লিক দিলে ফাইলটাকে আপনি কোথায় সেভ করবেন, কিবোর্ড দিয়ে দিচ্ছি আমি, কোথায় আপনি সেভ করবেন। ঠিক আছে, ফাইলটাকে কোথায় সেভ করবেন সেটা আপনার দেখাবে। প্রিসেট যা আছে তাই থাকবে। ফরম্যাটটা এখানে লক্ষ্য করবেন, এখানে দেখেন কোথাও আমার MP4 নাই, ফরম্যাট আমার কোথাও এখানে MP4 না, এটা আছে MPEG4, এটা কিন্তু MP4 না। MP3 আছে, MP4 নাই। PNG আছে, MP4 নাই। আমরা MP4 এখানে যেটা বুঝি সেটা হচ্ছে H.264, এটা মানে হচ্ছে আপনার ভিডিও MP4 ফরম্যাটে সেভ হবে। আপনি একটু খেয়াল করবেন যে এখানে যেন আপনার H.264 এটা যেন টিক চিহ্ন মানে সিলেক্ট থাকে। এখান থেকে আমি ভিডিওটাকেও নিব, অডিওটাকেও নিব, অবশ্যই দুটোকে আমরা টিক চিহ্ন দিয়ে দিব। আমরা এগুলো কিছু ইউজ করি না, এগুলো দরকার নাই, শুধুমাত্র ভিডিও অডিও দুটো নিব, দুটোতে আমরা টিক চিহ্ন দিয়ে দিব। এরপরে আমি এখান থেকে এক্সপোর্ট করে দিব। এই যে এটা এক্সপোর্ট চলতেছে, করতে পারবো? অফকোর্স, জি, থ্যাংক ইউ। না, মেইল করতে হবে না, আপনাদেরকে মেইলে একটা গ্রুপের লিংক দিছি আমি, একটা ফেসবুক গ্রুপের লিংক দেওয়া হয়েছে। এই গ্রুপে আপনাদের হোমওয়ার্কটা পোস্ট করবেন আপনারা ভিডিও ফরম্যাটে। এই যে ভিডিও এডিটর যে গ্রুপটা, এখানে আপনারা পোস্ট করবেন। এখানে কি করবেন, আপনার যে ব্যাচ, আপনার ব্যাচের নাম লিখে আপনি পোস্ট করে দিবেন। ঠিক আছে, প্রজেক্ট নেওয়া আবার একটু দেখান। ওকে, আবার দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। ফাইল, নিউ প্রজেক্ট, ফাইল, নিউ প্রজেক্ট, প্রজেক্টের নাম দিব এখানে ABCD, যা মন চায় দিলাম। প্রজেক্টটা আমার কোথায় সেভ হবে সেই লোকেশনটাকে আমি দেখাই দিচ্ছি, দেখাই দিলাম। এরপরে এখান থেকে কোনো ফুটেজই আমরা নিব না, এখানে ক্রিয়েট নিউ সিকোয়েন্স, এটাকে আমরা অফ করব। অফ করে আমি এখান থেকে ক্রিয়েট করে দেব, এখান থেকে আমি ক্রিয়েট করে দিলাম। দেন এখন আমি আমার মতন করে কাজ করবো। দেখেন এখানে একটা প্রজেক্ট আছে, এখানে একটা প্রজেক্ট আছে। প্রথম কাজ হচ্ছে একটা ভিডিও থেকে
অডিওটাকে আপনি আলাদা করবেন এবং অন্য একটা ভিডিও এটার সঙ্গে আপনি যুক্ত করবেন। করতে পারবেন না? পারবেন আপনারা? আচ্ছা, তো প্রথম ক্লাস আমি এইটুকুই রাখবো। এখন আপনাদের যার যার কোশ্চিন আছে হ্যান্ড রাইজ করেন, আমি এখন একটু আপনাদের অ্যান্সার করে দিয়ে দিই। যার যেখানে কোশ্চিন আছে আপনারা একটু হ্যান্ড রাইজ করবেন, অথবা মেসেজে লেখেন, আপনাদের প্রশ্নগুলো মেসেজে লেখেন, অথবা জুমের দেখে নিচে হ্যান্ড রাইজ অপশন আছে। কালকে ক্লাস নাই, কালকে বন্ধ, কালকে বন্ধ, এর পরের দিনে ক্লাস। সিনেমেটিক ভিডিও দেখা যাক না, শুরু করলাম তো। কতদূর আপনাদের মানে শেখানো যায়? হ্যাঁ, কয়টায় হবে ক্লাস? সেম টাইমে 7টা থেকে প্রতিদিনের ক্লাস সেম জুমে। আচ্ছা, শিখানো যায় যখন দেখবো যে আপনার, এই যে আপনার আজকে আছেন 34 জন, 5 দিন পরে ওটা নেমে আসবে আপনার 20-এর কাছে, তখন আর শিখানোর ইচ্ছা থাকে না। বুঝতে পারছেন? হোমওয়ার্ক দিব, আপনারা কেউ হোমওয়ার্ক করবেন না, বিভিন্ন অজুহাত আপনারা দেখা যায়। প্রথম 2টা স্লাইড না দিব না, আর এটা তো আপনার ভিডিওতে রয়েই গেছে, ভিডিও থেকে দেখে নিন, ওগুলো দিব না। ক্লাস ভিডিও আপনারা যদি সম্ভব হয়, মানে হবে বলছি না, হতেও পারে, রাতে দেওয়ার চেষ্টা করব, না হলে পরের দিন সকাল 10টার ভিতরে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। ক্লাস ভিডিও পরের দিন সকাল 10টায় আপনারা পেয়ে যাবেন, 10টার ভিতরে পেয়ে যাবেন। যেহেতু এখনো আমি অফিস থেকে ক্লাস নিয়েছি, এখান থেকে যাওয়ার জুমের ভিডিও রেন্ডার হতে একটু সময় নেয়, তো যার কারণে অনেক সময় মানে দেরি হয়ে যায়। হোমওয়ার্ক কি আমরা নিজেদের মতন করে করব? যেটা দেখালাম ওইটাতে আপনাদের নিজেদের মতন করেই করেন, কিন্তু কাজটা যেন এরকম হয়। ওয়ার্ক স্পেসটা সাধারণত আবার দেখাবেন। আচ্ছা, আবার দেখাচ্ছি। ধরেন আমি এই যে ইফেক্ট কন্ট্রোলকে, আরে বেটা এদিকে আয়। এটা ক্লোজ করে দিচ্ছি, এটাকে ক্লোজ করে দিচ্ছি, এটাকে ক্লোজ করে দিলাম। এই প্রজেক্টকে নিয়ে আসলাম এখানে, মানে এলোমেলো করতেছি আমি, এটাকে নিয়ে আসলাম আমি এখানে, যা খুশি তাই করতেছি, ঠিক আছে? কারণ এই অবস্থা আমি এটাকে সেভ করবো এখন। আমি আমার মতন করে সাজাইলাম, সাজানোর পরে এখন এটাকে এখন সেভ করবো। উইন্ডো, ওয়ার্কস্পেস, সেভ, নিউ ওয়ার্কস্পেস। আমি এখানে লিখলাম হচ্ছে ইজি বিজি, ইজি বিজি, ঠিক আছে? হিজি বিজি হিজি বিজি দিলাম, দিয়ে আমি এটাকে ওকে করে দিলাম। আমার এই প্রিসেটের নামও হয়ে গেছে আপনার হিজি বিজি হিজি বিজি। এই দেখেন, হিজি বিজি হিজি বিজি। আচ্ছা, এখন এই হিজি বিজি ওয়ার্কস্পেসটাকে আমি ডিলিট করব কিভাবে? উইন্ডো, ওয়ার্কস্পেস, আপনি যেখানে আপনাকে ওটাকে ওপেন করতে হবে, এডিট, ওয়ার্কস্পেস, এখানে গেলাম, যাওয়ার পরে এই যে আমার হিজি বিজি লেখাটাকে সিলেক্ট করলাম, ডিলিট বাটনে প্রেস করলাম, বাস এটা আমার ডিলিট হয়ে গেল। নেকটার, এটাকে ডিলিট করে দিব, নেকটারটাকে সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম, দেন লাস্টে গিয়ে আমি ওকে দিলাম। মানে যেগুলো আমি তৈরি করছিলাম ওইগুলো আবার আমি ডিলিটও করে দিতে পারবো, ওটা যে ফিক্সড এমন কোনো কিছু না, আমি চাইলে ওটাকে আমার পছন্দ করে ডিলিট করতে পারি। আচ্ছা, নেক্সট কোশ্চেন করেন। এইচডব্লিউ করার জন্য ভিডিও গুগল থেকে ডাউনলোড করবো? গুগল থেকে না করে আপনারা এইগুলো সাইট থেকে করেন। আমি একটু নাম বলতেছি, যেমন আছে mixkit.co একটা সাইট,
এরপরে আছে হচ্ছে আপনার পিক্সেলস বা পিক্সাবে, এগুলো হচ্ছে কপিরাইট ফ্রি ভিডিও, ঠিক আছে। পিক্সাবে, এখান থেকে আপনি ভিডিও সেকশনে যাবেন। আর্ট আছে আপনার পিক্সেলস, পিক্সেলসে গেলাম, এই যে পিক্সেলস, পিক্সেলসে যাবেন। আর আমি যেটা সবচেয়ে বেশি সাজেস্ট করব, মানে বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা যে সাইটে কাজ করব সেটা হচ্ছে artlist.io। এটা নিয়ে আরো পরে আলোচনা করব। artlist.io, এখানে মিউজিক পাবো, ফুটেজ পাবো, সাউন্ড ইফেক্ট পাবো, ভয়েস ওভার পাবো। আমাকে ফুটেজ দরকার, কিন্তু এটা হচ্ছে পেইড সাইট। এটা হচ্ছে আপনার পেইড সাইট, এখানে আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন না। ডাউনলোড করার একটাই ওয়ে, সেটা হচ্ছে আপনি যদি আইডিএমটা ইউজ করেন, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার যদি আপনি ইউজ করেন। ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার যদি আপনি ইউজ করেন, এখান থেকে আপনি যে কোনো ফুটেজ আপনি এখান থেকে পাবেন, যে কোনো ফুটেজ পাবেন। এবং এই সাইটে আমি বেশি কাজ করে আপনাদেরকে দেখাবো। এখান থেকে বিভিন্ন সময় ফুটেজ কালেক্ট করব, সাউন্ড ইফেক্ট কালেক্ট করব, মিউজিক কালেক্ট করব এখান থেকেই। আর এগুলো সবগুলো হচ্ছে কপিরাইট ফ্রি। ফ্রিতে নামার একটাই ওয়ে, সেটা হচ্ছে এই যে আইডিএমটাকে আপনার ব্যবহার করা। আচ্ছা, এরপরে কি ইনস্টল করতে ঝামেলা হবে কি? কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই। অটো প্লে আছে, অটো প্লেতে ডাবল ক্লিক দিবেন, ও ওর মতন ইনস্টল হয়ে যাবে। আইডিএম, আচ্ছা এটা আমি অনেক আগে দিছিলাম, তো এখন ক্র্যাকটা কাজ করবে কিনা সঠিক জানা নাই। আচ্ছা আমি শেয়ার করবো নি আপনাদেরকে, ক্লাসরুমে শেয়ার করবো নি, আপনারা ডাউনলোড করে দেখেন কাজ করে কিনা। আচ্ছা, নেক্সট কোশ্চেন। পিসি কনফিগারেশন অ্যাটলিস্ট কেমন হয়? 8 জিবি র্যাম হলে সবচেয়ে ভালো হয়, একটা এসএসডি থাকলে সবচেয়ে ভালো হয়। 8 জিবি র্যাম, একটা এসএসডি, এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। একবারে প্রথমে যেভাবে সাজিয়েছিলেন ক্লিনিক, ওইটা ভুলে গেছি। আচ্ছা, প্রথমে ক্লিনিকটাকে সাজাইছিলাম, ক্লিনিকটা ছিল এরকম ভাবে, উইন্ডো, ওয়ার্কস্পেস, এই যে এডিটিংটা ছিল, এটা ছিল হচ্ছে ক্লিনিকের প্রসেসটা, ঠিক আছে। উইন্ডো, ওয়ার্কস্পেস, এডিটিং, হ্যাঁ, এটা ছিল ক্লিনিকের প্রসেসটা। এবং এটাকে একটু রিসেট দিই, দাঁড়ান। এই যে এটা ছিল হচ্ছে ক্লিনিকের প্রসেসটা, হ্যাঁ, এরকম 4টা ঘরে আপনার ছিল এরকম। এখানে যে অন্য কোনো রকম থাকে, আপনার একটু কষ্ট করে উইন্ডো, ওয়ার্কস্পেস, আপনারা এডিটিং এ যাবেন, এডিটিং এ যাবেন, তাহলে এইটা আপনি পেয়ে যাবেন, এই ক্লিনিকের প্রসেসটা আপনি পেয়ে যাবেন। 4 জিবি র্যাম, 120 এসএসডি, প্রবলেম হবে কি? একটু প্রবলেম হবে। প্রিমিয়ার প্রোতে প্রবলেম না হলেও আপনার আফটার ইফেক্টে গিয়ে প্রবলেম হবে, কারণ আফটার ইফেক্ট সবচেয়ে ভারী একটা সফটওয়্যার অ্যানিমেশনের। অ্যাটেন্ডেন্স নিবেন স্যার? আজকে না, আজকে কোনো অ্যাটেন্ডেন্স নিব না, অটো অ্যাটেন্ডেন্স আজকে, অ্যাটেন্ডেন্স এখনো রেডি হয়নি। আচ্ছা, নেক্সট। 256 হ্যাঁ হবে। র্যামটাকে একটু বেশি রাখবেন, কারণ আপনার র্যামের ওপর প্রচুর চাপ পড়ে এই অ্যাডোবের সফটওয়্যার গুলো। র্যামটা একটু বড় রাখবেন। আচ্ছা, আমি সবাইকে আনমিউটেড অপশন করে দিচ্ছি, যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। সবাই কথা বলতে পারবেন এখন। সফটওয়্যার ডাউনলোড লিংক দিলে ভালো হতো, অলরেডি দেওয়া হয়ে গেছে, ক্লাসরুম চেক করেন, অলরেডি দেওয়া হয়ে গেছে। স্যার ওইখানে তো 4টা দেওয়া আছে স্যার।
তো 4টা এক একটা মানে 24-এ যেটা ছিল এটা 4টা ফাইল মানে দেখলাম স্যার। চব্বিশের অ্যাডোবির যতগুলো সফটওয়্যার হ্যাঁ। সবগুলো একবারে দিচ্ছে, ওইখান থেকে শুধু আপনি প্রিমিয়ার প্রোটা ডাউনলোড করবেন। ও আচ্ছা স্যার। একটা ডাউনলোড করুন, সব না, একটা। আর যদি মনে করেন আপনার সবগুলো বুঝতে দরকার, পারছি স্যার। ফটোশপ দরকার, ইলাস্ট্রেটর দরকার, তখন সবগুলো ডাউনলোড করুন। ওকে স্যার। ওকে, স্যার আর র্যাম যদি 4 জিবি থাকে তাহলে আরেকটা 4 জিবি র্যাম লাগালে কি হবে নাকি হবে স্যার হবে 8 হবে জিবি? হবে 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 হবে। আর একটা কষ্ট হলো 4 জিবি লাগানো। জি স্যার। স্যার আমি সুলতানা পারভিন বলছি, ভালো আছেন স্যার? আছি ম্যাডাম, ভালো আছি, ভালো আছেন? আপনি কি আমাকে চিনতে পেরেছেন? জি, এই যে এখানে এখানে আপনার রাব্বি স্যারও আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, ভালো আছেন? আমি আমি জানি যে আপনি করাবেন, আমি তো লাস্ট ডেতে আপনার কাছে শুনেছি, তো অপেক্ষায় ছিলাম। করোনা ওই যে সরি ওই যে নেটের কারণে কিন্তু আপনাদের 19তমটা ক্যান্সেল করে 20-এ এসছে। এখন আচ্ছা, যাই হোক, আলটিমেটলি আপনাকে পিক করতে পেরেছি স্যার। ওই আমি আফটার ইফেক্ট ইনস্টল দিচ্ছিলাম, তো ওখানে দেখাচ্ছে লেফট টাইম 6 ঘন্টা। এতক্ষণ কি লাগে? আহ হয়তো লাগে আপনার মানে আমার কনফিগারেশন, অলরেডি, হ্যাঁ আপনার এখন আমার তো কনফিগারেশনের সঙ্গে হয়তো ওটা ম্যাচ করতেছে না, এজন্য আমার সময় তো নিচ্ছে। হচ্ছে 16 জিবি, আমার তো নতুন পিসি নভেম্বরে নিলাম, 16 জিবি র্যাম আর 1 TB SSD, আবার ওই যে RTX ইয়েস ওইটাও হ্যাঁ, আমার তাহলে তো আছে, এত সময় লাগার কথা না। 12 জিবি। আমি কি ভুল, আমি সেগুলো খুব একটু কম বুঝি, আমি দিয়েছি, এখন কি হচ্ছে জানি না, নেক্সট ডেতে আপনাকে দেখাবো, আচ্ছা, দেখি দেখেন পারি কি কিনা হয়, ইনস্টল করতে। প্রবলেম কি হয় সেটা একটু স্ক্রিনশট রেখে দিন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ঠিক আছে, ভালো থাকবেন স্যার। জি, ঠিক আছে। প্রিমিয়ার প্রো কি আমাদের লাইফ টাইম? ভাই এটা ক্র্যাক ফাইল, এটা হচ্ছে ক্র্যাক ফাইল আপনার সারা জীবনের জন্য, যতদিন ক্র্যাক কাজ করবে, স্যার রেকর্ডিং এটা এ কি শুনতে আমরা পারবেন। জি বলেন, এটা কি হয়েছে? স্যার এটা কি আমরা প্রফেশনালি নিতে পারবো এই যে যে কাজগুলো শিখবো? ভাই বাংলাদেশে ম্যাক্সিমামই আপনার ক্র্যাক সফটওয়্যার কিনে খুব কম জনই ইউজ করে আপনার প্রফেশনালি কাজ করতেছে। স্যার ওইটা না স্যার, বলতেছি মানে এই কোর্স করে আমরা যেটা করতেছি স্যার আচ্ছা, কোর্স এটা। করে আপনার মানে শেষের যে এটা না, আমি হ্যাঁ স্যার এটা কি? আচ্ছা বলে দিই, জি স্যার বলেন। কয়টা ক্লাস হবে ভিডিও এডিটিং এবং অ্যানিমেশনের। যদি আপনি ইচ্ছা করেন এটা দিয়ে আপনি কন্টেন্ট ক্রিয়েশন করতে পারবেন, এটা দিয়ে বিভিন্ন ক্লায়েন্টের ভিডিও এডিটিং আপনি করতে পারবেন, প্রফেশনালি করতে পারবেন। আপনাদের জি এই স্যার। ক্লাসে 2টা ক্লাস আছে নিউজ এডিটিং, নিউজ হ্যাঁ এডিটিং। আমার কাছে অনেক পুরাতন একটা নিউজ আছে, আর টিভির র ফুটেজ, স্টুডিওতে তারা কিভাবে রেকর্ড করে, মাঠে থেকে তারা কিভাবে রেকর্ড করে নিয়ে আসে, এগুলো দ্বারা একটা নিউজটাকে কিভাবে আউটপুট নিয়ে আসতে হয় টিভির জন্য, সেটা আপনাদেরকে দেখাবো। এবং আমাদের প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা হচ্ছে আমাদের এই নেকটেডের সার্টিফিকেট এবং ওইটুকু পার্ট শিখে কয়েকজন স্টুডেন্ট আপনার টিভি চ্যানেলে কাজ করতেছে এই নিউজ এডিটর হিসেবে। দিগন্ত টিভিতে আছে একজন, সে আপনার এই যে মুন্সিগঞ্জের ওইদিকে, আপনাদের অনলাইন ব্যাচেরই, মুন্সিগঞ্জ জি নাকি স্যার। মানিকগঞ্জের ওইদিকে, যাই হোক আমার সঠিক স্মরণ স্যার নাই। স্যার তো আমার বাসা আপনি যদি খুলনা। ইচ্ছা করেন যে আমি এটা প্রফেশনালি নিব, নিতে পারবেন। আর যদি মনে করেন যে না নেকটার 1000 টাকা কি শিখালো, নিলাম, আবার একজনের কাছে 10,000 টাকা শিখাবে দেখি ও কি শিখাই, আবার ওটা শিখলাম, এরপর আরেকজনটা, এবার শুধু আপনি শিখতেই থাকবেন, আপনি কখনো মার্কেটে নামতে পারবেন। না স্যার, না স্যার আমি মূলত হচ্ছে আমি চাকরি প্রত্যাশী ছিলাম স্যার ব্যাংকে, তারপর হচ্ছে আপনার অন্যান্য স্বাভাবিক যে জবগুলা অনেকগুলাই স্যার আমি টিকছি কিন্তু শেষ পর্যন্ত যেতে পারিনি। এখন দেশের যে পরিস্থিতি এটা দেখে আমি ওই দিক থেকে সরে এসে এখন ফ্রিল্যান্সিং করার জন্য চিন্তা ভাবনা করতেছি। এই যে তো দেখেন, আমি এই আমি কাজ। আমি আমি আপনাদেরকে একটা জিনিস দেখেন, এই যে আমার লাস্ট ব্যাচের এক স্টুডেন্ট, মানে আপনার তো 20তম না, 19-এর জি ব্যাচের এক স্যার। স্টুডেন্ট, ও কি করছে, মানে সে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করতেছে কি হিসেবে জানেন, সেটা হচ্ছে মুভি এক্সপ্লেশন, মুভির এক্সপ্লেন করতেছে সে, এআই দিয়ে দেখাইছে কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। এবং আমি আপনাদেরকে লিঙ্কটা দিচ্ছি, একটা ভিডিও সে এডিট করে পোস্ট করছে, অল্প কিছু ভিউ হয়েছে, কিন্তু ও যে 20 দিন ক্লাসের পরে এত সুন্দর এডিট করছে, এটা একটা 7 মিনিটের ভিডিও,
দেখেন কত সুন্দর করে সে এডিট করছে। সাউন্ড ইফেক্ট থেকে শুরু করে, হ্যাঁ, এআই জেনারেট ভয়েস, আপনাদেরকে ভয়েসটা এআই দিয়ে কিভাবে তৈরি করতে হয় সেটাও দেখাবো। সো এআই ভয়েস দিয়ে সাউন্ড, মানে কথার সঙ্গে ব্যাকগ্রাউন্ড সাউন্ড গুলো দিয়ে সে সুন্দর করে সে এখানে ভিডিওটাকে আউটপুট বের করছে। সো স্যার প্রফেশনালি কাজ করা হচ্ছে আপনার নিজের দিয়ে, বুঝতে পারছেন? স্যার সে তো আর অবশ্যই এখন স্যার। ভিডিও এডিটিং ইউটিউব যে পরিমাণে টাকা দিচ্ছে, স্যার আপনি যদি রেগুলার কন্টেন্ট আপনি ক্রিয়েশন করতে পারেন, ভালো একটা ফিউচার আছে এখানে। হ্যাঁ স্যার, এই জন্য স্যার আমি ওই সাইট থেকে এখন এইদিকে টার্ন করছি। আমি আচ্ছা, স্যার দেখা যাক ব্যাংকেও আপনাদের টিকে প্রত্যাশা ছিলাম আর কি। কতটুকু কভার করতে হ্যাঁ পারি স্যার। এই 18 দিনে, দেখা যাক। স্যার আর একটা কথা স্যার, ওই যে একটা পিডিএফ পাইছিলাম হচ্ছে স্যার এই ভিডিও এডিটিং এর পরে, আমি ওটা ডাউনলোড করছিলাম আপনাদের হচ্ছে সে ওয়েবসাইট থেকেই। স্যার ওই যে এগুলো দেওয়া আছে ওইগুলোই শিখাবেন নাকি? না না না, ওইটা চেঞ্জ হয়েছে। ওইটা অনেক আগে আপনার মডিউলটা ছিল, এখন স্যার চেঞ্জ হয়েছে, অনেক অনেক কিছু চেঞ্জ হয়েছে, গত ব্যাচ থেকে চেঞ্জ করছে। ওইটা ভুলে যান, ওইটা ভুলে যান। ঠিক আছে স্যার। জি, ঠিক আছে। ঠিক আছে স্যার, আর ধন্যবাদ। বাকিদের কোনো কোশ্চেন থাকলে করেন না, যদি কোনো কোশ্চেন থাকে। ওকে, তো সবাই ভালো থাকেন। আগামী পরশু দিন, কালকে তো আমাদের অফিসিয়ালি বন্ধ, করে ফেব্রুয়ারি 4 RAM হ্যাঁ করা যাবে। যদি করা না যায় তাহলে সিডি, যদি আপনার সিডি রোম থাকে ওটাকে খুলে ফেলে দিয়ে ওই জায়গাটা লাগাই নিবেন, তাহলেই হবে। তাহলে আগামী মঙ্গলবারে আবারও আপনার সঙ্গে কথা হবে। ওকে স্যার। আসসালামু আলাইকুম। ওকে স্যার, ধন্যবাদ।